আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের কাউসার ভাইয়া। বাংলা ভাষার লেকচার 6-এ এখানে আমরা পড়বো হচ্ছে টপিক উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রকৃতি, প্রত্যয় আর হচ্ছে জ্যোতি চিহ্নের ব্যবহার। আপনাদের একটা কমন কনসার্ন আছে সবার, যে ভাইয়া ধাতু আর প্রকৃতি প্রত্যয় খুব কঠিন। কিন্তু আপনাদের কথার বাস্তবতা থাকলেও আপনি চাইলে এই বাস্তবতাকে উল্টাই দিতে পারেন, খুব বেশি সময়ের ব্যাপার না। যদি আপনি এটাকে একটা সিরিয়াস স্টাডি হিসেবে নিতে পারেন। সাধারণত আমরা যেটা করি সেটা হলো, যেটা ভালো লাগে না ওটা আমরা পড়ি না, ভালো লাগে না পড়ি না, শেষ। পছন্দের খাবার যেমন মানুষ বারবার খায়, বিরক্ত হয় না, ঠিক ভালো লাগার জিনিস বারবার আমরা পড়ি, কোনো অসুবিধা নেই। আর যেটা ভাল লাগে না সেটাকে আমাদের ধারে কাছে আনা যায় না আর কি। এটা এটা পড়বো, এটা ভালোই লাগে না, এটা হলো আমাদের একটা কমন প্রবলেম। ওইখান থেকে একটু বের হইতে হবে, যেহেতু আপনি বিসিএস দিতে আসছেন। বিসিএস মানে হচ্ছে আপনার কমফোর্ট জোন থেকে আপনার বের হইতে হবে। এখন একজন মানুষ বিজ্ঞান পারে না, এখন আপনি বলেন বিজ্ঞান বাদ দিয়ে ও ক্যাডার হবে কেমনে? একজন মানুষ ইংরেজি কম পারে, এখন ইংলিশ আমি কম পারি, ইংরেজি আমি বাদ দিমু? অথবা অনেক কম পড়লাম, আপনি ক্যাডার হইবেন? হইবেন না। তো যে জায়গাগুলো আপনার কমফোর্ট জোন, এটা যদি এমন হয় যে আপনার সাকসেসের পথে বড় ধরনের বাধা তৈরি করতেছে, তাহলে আপনার সেই কমফোর্ট জোন থেকে আপনার বেরোইতে হবে, বেরোয় আপনাকে সেই ফাইট করতে হবে। সিম্পল হিসাব। সো কমফোর্ট জোন থেকে বের হবেন, আপনি ফাইট করবেন, এটাই ফাইনাল। আপনি এটাকে সমাধান করবেন, এটাই ফাইনাল। এখানে কোনো যদি কিন্তু দিয়েন না, দিলে এটা আপনাকেই একটা সময় বেকায়দায় ফেলবে। তো চলেন আমরা শুরু করি ইনশাল্লাহ। প্রথমে আমরা উপসর্গ নিয়ে কথা বলবো। উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় শব্দ গঠন করবার যে 4টা পদ্ধতি আছে তার মধ্যে একটা। আসেন এই আলাপটা আগে দিয়ে নিই, তারপরে অন্য আলাপ নিয়ে আলাপ করব। বাংলা ভাষায় শব্দ গঠন করবার সার্থক সংসম্পন্ন পদ্ধতি, যে ও 4টা বলছি না 3টা বলছি, ভুলে গেছে, 3টা। এই 3টা পদ্ধতির একটা একটা হচ্ছে আপনার উপসর্গ, একটা হচ্ছে সমাস, একটা হচ্ছে প্রত্যয়। এই 3টা একেবারে স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি, হ্যাঁ। সন্ধি খুব সীমিত কিছু ক্ষেত্রে শব্দ তৈরি করার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে বা করে, তবে এটা এতটাই লিমিটেড যেটাকে আমরা কাউন্ট করি না। এই জন্য দেখবেন মাধ্যমিকে নতুন ব্যাকরণে বলা আছে উপসর্গ যুগে শব্দ গঠন, সমাস যুগে শব্দ গঠন, প্রত্যয় যুগে শব্দ গঠন। কিন্তু সন্ধির চ্যাপ্টারে গিয়ে শুধু এটা লেখা আছে সন্ধি। ওখানে বলা নাই যে সন্ধি যুগে শব্দ গঠন, এর মানে সন্ধি আসলে শব্দকে তৈরি করে না। আসেন একটু 1 মিনিটে বুঝাই দিচ্ছি। আপনি যখন পড়েন সিংহ চিহ্নিত আসন, এটাকে মূলত এখানে আপনি সিংহ আর হচ্ছে আসন এভাবে রাখবেন, রাইখা তারপর আপনি করবেন। কিন্তু এই সিংহ আসন, এখানে যে তুমি সিংহ পাইছেন, এখানে আসন পাইছেন, এখানে তাই হওয়ার কথা। কিন্তু সিংহ আসন শুনতে ভাল লাগে না, তখন আপনি কি করছেন, এখানে সন্ধি অ্যাপ্লাই করছেন। অর্থাৎ এই হলো সিংহ, আর তারপরে হলো আসন সমান সমান আপনি কি করছেন, সমান সমান আপনি করছেন হচ্ছে সিংহাসন। এই হলো কথা। এই যে সিংহাসন বানাইলেন, আপনি যে সিংহাসনে রূপান্তর করলেন, এখানে কি অ্যাপ্লাই করছেন, সন্ধি। তাইলে সিংহাসন শব্দের জন্ম সমাসের ঘরে, এটা আসলে মূলত সমাস সাধিত শব্দ। কিন্তু এই শব্দটা ফাইন টিউনড হয়েছে, সুন্দর হয়েছে, আপনি কাটছাট করছেন সন্ধির ঘরে নিয়ে এসে। এর মানে সন্ধি নতুন শব্দ তৈরি করে না, সন্ধি শব্দকে সুন্দর করে, সন্ধি শব্দকে হচ্ছে বিউটিফাই করে। কিন্তু অভ্যুত্থান শব্দটাকে যদি আপনি দেখেন, অভ্যুত্থান এটা হলো, একটা হচ্ছে অভি আর একটা হচ্ছে উত্থান। এখন এক হিসাবে আপনি বললে, আমি উত্থান শব্দের আগে অভি উপসর্গ দিছি, দিয়ে আমি বানাইছি অভ্যুত্থান, আপনি বলতে পারেন যে এটা উপসর্গ যুগে, কিন্তু এই কথাটা পরিপূর্ণ না। কেন পরিপূর্ণ না, আপনাকে ব্যাখ্যা করে বুঝাই। দেখেন এই হলো মুখে, আর তার আগে আপনি দিলেন হচ্ছে অভিমুখে, তাহলে অভিমুখে শব্দের অর্থ কোনো কিছুর দিকে। আবার দেখেন এই সার, এই সার মানে হচ্ছে আসল, সারাংশ বলি না আমরা, আবার জমির সার। কিন্তু তার আগে আপনি যদি অভিযুক্ত করেন তখন হয়ে যায় অভিসার। অভিসার মানে ডেটিং করা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা জামাই বউ, ডেটিং করা, সোজা কথা। তাহলে এই সারের আগে অভি, মুখের আগে অভি, এগুলো বেসিক উপসর্গ সাধিত শব্দ। কারণ উপসর্গ আসলে খুব যে স্বরগত পরিবর্তন করে এমন না, হ্যাঁ করে, সে সন্ধির সাহায্য নিয়ে করে, বুঝছেন? উপসর্গ স্বরগত পরিবর্তনটা যখন করে সন্ধির সাহায্য নিয়ে করে। যেমন এই হলো সম আর হচ্ছে হার, তখন আপনি এখানে আসলে এখানে হচ্ছে সংহার।
আপনি সন্ধির সাহায্য নিয়ে করছেন, কিন্তু মূলত এই কাহিনীটা আসছে উপসর্গ থেকে। এখন অনেকগুলো জিনিস রিলেট করা ভিতরে। এখন আপনি যদি উত্থানের আগে অভিকে আনেন, তাহলে অভি উত্থান হওয়ার কথা, কিন্তু আপনি লেখার সময় অভ্যুত্থান লিখেন। তো অভির পরে উত্থান দিয়ে সন্ধির নিয়ম দিয়ে আপনি বলছেন যে রস্বই দীর্ঘের পরে যদি রস্বই দীর্ঘ ব্যতীত অন্য কোনো স্বরধ্বনি থাকে, তখন সেই জায়গায় কি আসে? একটা জফলা আসে। বুঝতে পারছেন? আপনি সেই নিয়মে করছেন, এটা অভ্যুত্থান ওই যে সন্ধির নিয়মে ফেলায় করছেন। ঠিক আছে, উপসর্গ যুগেই করছেন, কিন্তু উপসর্গ এখানে সন্ধির সাহায্য নিছে। এরকম সন্ধি আইসা ভিতরে ঢুইকা কিছু কিছু ক্ষেত্রে কাজ করে ফেলে উপসর্গের বা সমাসের। তো সমাসকে যে করছে খুবই সাদামাটা সাহায্য, কিন্তু উপসর্গকে যে সাহায্যটা করছে এটা খুব ভাইটাল সাহায্য। অর্থাৎ অভ্যুত্থান শব্দের আপনি 50% ধরতে পারেন উপসর্গের কেলমা, আর 50% ধরতে পারেন সন্ধির কেলমা। এরকম কিছু কিছু ক্ষেত্রে সন্ধি খুব শক্তিশালী হয়ে ওঠে, কিন্তু স্বয়ং সম্পূর্ণ হয় না। তাই সন্ধিকে আমরা নতুন শব্দ গঠনের স্বয়ংসম্পূর্ণ সফল উপায় বলি না। উপসর্গ ইটসেলফ সফল। আপনি যদি এই হার কথার আগে প্রযুক্ত করেন, এখানে আপনি প্রহার পাবেন। আপনি এখানে বিযুক্ত করলে এখানে বিহার পাবেন। আপনি এখানে উপযুক্ত করলে এখানে উপহার পাবেন। আপনি এখানে পরিযুক্ত করলে এখানে পরিহার পাবেন। আপনি আযুক্ত করলে এখানে আহার পাবেন। আপনি অনাযুক্ত করলে এখানে কি পাবেন? অনাহার পাবেন। এখন যদি আপনি মারপ্যাচ একটু হিসাব করেন, তাহলে দেখবেন এই হার কথার অর্থ হচ্ছে অলংকার। হার মানে হচ্ছে শতকরা। আবার হার শব্দের আরেকটা অর্থ হইতে পারে, সেটা হচ্ছে পরাজয়। তা হার তিনটা অর্থ দিতে পারে এমন শব্দ, কিন্তু হারের আগে যখনই আপনি এই শব্দাংশগুলোকে যুক্ত করেছেন, যাদেরকে আমরা গ্রামাটিক্যালি উপসর্গ নাম দিছি, এই উপসর্গগুলো যুক্ত করার পরে প্রহার, মাইর দেওয়া, বিহার, ঘুরতে যাওয়া, উপহার, কাউকে আনন্দিত হয়ে কিছু দেওয়া, পরিহার, ত্যাগ করা, আহার, খাওয়া, অনাহার, না খায়া থাকা, আলাদা আলাদা নতুন শব্দ হয়েছে। এর হারের অর্থ এখানে নাই, উপসর্গ যুগে নতুন শব্দ হয়েছে। একেবারে স্বয়ংসম্পূর্ণ একটা পদ্ধতি উপসর্গ নতুন শব্দ তৈরি করার। একই ভাবে প্রত্যয় নতুন শব্দ তৈরি করার স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি। সমাসও স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি। আজকে আমরা উপসর্গ নিয়ে কথা বলতেছি, প্রত্যয় নিয়ে কথা বলবো। সমাসের ক্লাস অন্যদিন হবে ইনশাল্লাহ। তো এই হলো গিয়া ব্যাপার। বুঝতে পারছেন ব্যাপারটা? কিন্তু সন্ধি একেবারে স্বয়ংসম্পূর্ণ না, ও অন্যের ভেতরে আসে, সাহায্য করে। কখনো 5% 10% হেল্প করে দেয়, কখনো 50% হেল্প করে, একটু শক্তিশালী ভূমিকা পালন করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা উপসর্গের বেসিক ধারণা থেকে আমরা এখান থেকে কি শিখবো বলেন? আমরা শিখবো উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয়সূচক শব্দ বা শব্দাংশ যারা অন্য শব্দের পূর্বে বসে, এই যে হারের পূর্বে বসছে, বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, এই যে করছে নতুন অর্থবোধক শব্দ। এই হচ্ছে উপসর্গ। আশা করি আপনাদেরকে প্রপারলি এই জায়গাটা বুঝাই দিতে পারছি। এখন আসেন, এই যে এখানে উপসর্গের বৈশিষ্ট্যের কথা বলছে, এখানে অনেক নানান কথাবার্তা বলছে। এখন উপসর্গের যে একটা খুব হাই লেভেলের থিওরি আপনি পড়ে আসছেন, অতি সহজ থিওরি। হাই লেভেলের বলছে এই কারণে, কারণ ওই থিওরি বুঝলে উপসর্গের সব বোঝা হয়ে যায়। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এটা ইন্টারমিডিয়েটে ব্যাপক আসতো একাডেমিতে, এবং এটা আপনার হচ্ছে বিসিএস ও কাজে লাগে। এটা কিভাবে কি করে? উপসর্গের অর্থ বাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। এই জায়গাটাকে আমরা কিভাবে প্রুফ করব? আগে আমাকে বুঝতে হবে অর্থবাচকতা মানে কি আর অর্থদ্যোতকতা মানে কি। এই অর্থবাচকতা মানে হচ্ছে নিজস্ব অর্থ প্রকাশে ক্ষমতা। অর্থ দ্যোতকতা হলো অর্থ পরিবর্তনের ক্ষমতা। এখন অর্থবাচকতা, অর্থদ্যোতকতা। বাচকতা মানে নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা, অর্থদ্যোতকতা মানে অর্থ পরিবর্তনের ক্ষমতা। উপসর্গের এটা আছে, নিচেরটা, উপরেরটা নাই, নিজে অর্থ প্রকাশ করে না। যেমন আপনি এই দিলেন, পরি দিলেন, তারপরে অনু দিলেন, তারপরে হচ্ছে অতি দিলেন।
অতীতে যদিও খুব সীমিত ক্ষেত্রে একটা অর্থ হইতে পারে, অতি মানে বড়, কিন্তু অতিকায় মানে হচ্ছে আহ, মানে কি বলে, বড় শরীরের, অতি মানব মানে বড় সাইজের মানব, এই অর্থে আবার অতি বড়ই দেখায়। অতি কথন মানে বেশি কথন, অতিটা বেশি অর্থ দেয় আর কি। তারপরে ধরেন হচ্ছে আপনি দিলেন, ইটসেলফ ওরা অর্থ দেয় না, উপসর্গে দু তিনটা জিনিস আছে যারা নিজে অর্থ দিতে পারে। যেমন পরি কথাটা অর্থ দিতে পারে, এই পরি মানে জিন পরির পরি, আবার পরির পরে হার দিলে পরিহার মানে ত্যাগ করা। এখন আপনি 58টা উপসর্গ ব্যবহার করেন, তার মধ্যে দুইটা উপসর্গ নিজে অর্থ দিতে পারে, এটাকে তো আপনি ধইরা বলতে পারেন না যে উপসর্গ অর্থবাচক, তাই না? এই রাম শব্দটার অর্থ উপসর্গে বেশি। আবার হিন্দু ধর্মে এই রাম শব্দের অর্থ হচ্ছে তাদের অবতারের নাম, তাই না? রাম ছাগল, বড়, রাম সিংহা, বড় সিংহা, আধিক্যতা বোঝায়, বড় বোঝায়। মানে 58 উপসর্গের মধ্যে দুইটা আছে এরকম মোটামুটি পার্টিকুলার অর্থ দিয়ে ফেলে। তা আপনি দুইটাকে ধরে বলতে পারেন, এক্সেপশন কখনোই আপনার জন্য দৃষ্টান্ত হইতে পারে না, তাই না? কারণ এরা দেখেন অর্থবাচক না, মানে নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা এদের নাই, এরা নিজে কোনো কিছুই করতেছে না। কিন্তু অন্য শব্দের সাথে যখন বসাইবেন আপনি পরি, এই দুইটা তো হার দিয়ে করছিলাম, পরিহার। অনু দিয়ে গমন করেন, অনুগমন। অতি দিয়ে আপনি মানব বলেন, অতি মানব। মানব তো মানব, অতি মানব মানে বড় সাইজের মানুষ। এরপরে আপনি দিয়ে ওই যে হার দিলে আহার হয়ে যায়, বুঝতে পারছেন? আবার দিয়ে যদি আপনি অন্য অনেক যে জাতীয় শব্দ আছে যেগুলো দিয়ে আপনি আলাদা আলাদা করে করতে পারেন, ঠিক আছে না? এগুলো করা, যেমন দিয়ে কারা দিলেন, কারা, আকারা, আকারা মানে অপরিষ্কার। তাহলে আমরা বুঝতে পারলাম উপসর্গ একা থাকলে নিজস্ব সিঙ্গেল কোনো অর্থ দেয় না, অন্য শব্দের সাথে বসলে অর্থ দিতে পারে। তাহলে অর্থবাচকতা মানে নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতা, এটা উপসর্গের নেই। আর অর্থবোধকতা মানে অর্থ পরিবর্তন করে দেবার ক্ষমতা, সেটা উপসর্গের আছে, যেটা আমরা আগের পাঠে বলছি। এই যে হার শব্দের নিজস্ব অর্থ ছিল তিনটা, কিন্তু আপনি যখন উপসর্গ যুক্ত করেছেন তখন অর্থবোধক হয়ে গেছে, নতুন নতুন অর্থ তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝলাম উপসর্গ নিজে কোনো অর্থ প্রকাশ করে না, তবে অন্য শব্দের অর্থকে পরিবর্তন করে দিতে পারে। আমি এটা একটু লিখে দিই এখানে, তাই না? উপসর্গ নিজে কোনো অর্থ প্রকাশ করে না। উপসর্গ কেবল অন্য শব্দের অর্থ পরিবর্তন করে। উপসর্গ নিজে কোনো অর্থ প্রকাশ করে না, উপসর্গ কেবল অন্য শব্দের অর্থের পরিবর্তন করে, মানে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে আর কি। অন্য শব্দের অর্থ পরিবর্তন করে মানে সে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, তার মতো করে সে আরেকটা শব্দের অর্থকে চেঞ্জ করে নতুন শব্দ বানায় ফেলে। এখন বাংলা ভাষায় এই জাতীয় উপসর্গ সংখ্যায় কেমন আছে একটু জানা উচিত না? আমরা তো উপসর্গ জিনিসটাকে চিনলাম, যে ওরা কি করে, কি করতে পারে। এখানে আবার একটা জিনিস দেখছে, দেখেন লিখছে যে অর্থের সংকোচন করে, প্রসারণ করে। সংকোচন মানে খারাপের দিকে নেয়, প্রসারণ মানে ভালোর দিকে নেয় আর কি। তো আমরা উপসর্গের সাথে পরিচিত হইলাম, উপসর্গের সাথে আমরা মানে ঘনিষ্ঠ হওয়ার এবার সুযোগ তৈরি হয়েছে, চলো আমরা ঘনিষ্ঠ হই। উপসর্গ বেসিকলি তিন রকম। খাঁটি বাংলা আমাদের ভাষায় 21টা আছে, তৎসম আমাদের ভাষায় 20টা আছে, বিদেশি আমরা বলি অসংখ্য। অসংখ্য মানে যে একেবারে লাখ লাখ এমন না, বিদেশি বললে অসংখ্য এই অর্থে যে আমরা এখনো ফিক্সড না, এটা কম বেশি হয়ে যেতে পারে ভবিষ্যতে, অর্থাৎ বাড়তে পারে আর কি। বিদেশের মধ্যে আপনি যদি আরবি উপসর্গ খুঁজেন পাবেন হচ্ছে 6টা, যদি ফার্সি খুঁজেন তখন পাবেন হচ্ছে 10টা, তারপরে আপনি হিন্দি প্লাস উর্দুতে পাবেন হচ্ছে একটা। এখন এখানে 20 আর 21 কয়টা হয়েছে? 41টা। এখানে 10 আর 6 কত? 16। আর এখানে হচ্ছে এক, তাহলে কত? 17। আরবি 6টা, ফার্সি 10টা। হিন্দি এবং উর্দুতে একটা উপসর্গ আমরা ইউজ করি, যেটা হচ্ছে আপনার হর। এই হর কিসিম, তারপরে হচ্ছে আপনার হর হামেশা, এগুলো। তাহলে এখানে আপনি উপসর্গ পাইতেছেন, যদি আমরা হিসাব করি তাহলে দেখেন, আমরা বলছি যে সংস্কৃত কয়টা? 21টা। তারপর সরি, খাঁটি বাংলা 21টা, সংস্কৃত 20টা। আর এখানে 10, আর বিএফআরসি হচ্ছে 6, আর হিন্দি উর্দু তো হচ্ছে এক, তাইলে তো কয়টা হয়? 57টার মতো, তাই না? তাহলে এলো আপনার এখানে 10 আর 6 16, আর একে হচ্ছে 17। তাহলে 57 58টা হয়ে যায়। এই যে 21 না, এখানে এটা তো 41, 40 না 41, তাহলে 7 আর 1 8, আর 2 2 4 1 5, এই যে 58টা। আপনাদের বলছিলাম যে মোটা দাগে আমরা আমাদের ভাষায় ব্যবহার করি কয়টা উপসর্গ? 58টা। সো এই 58টা উপসর্গের মধ্যে
যদি একটা বা দুইটা উপসর্গ, যেমন রাম তার অর্থ হয়, পরি তার অর্থ হয়, এগুলো খুব বেশি ধর্তব্যের বিষয় না, আমরা ধর্ম উপসর্গের অর্থই নাই। তাহলে আমরা এখানে পাইলাম সংস্কৃত 20টা, খাঁটি বাংলা 21টা, আর বিদেশি পাইলাম অলমোস্ট 17টার মতো। এ হচ্ছে আমাদের হিসাব কিতাব করলে 58টা উপসর্গ। এখন এগুলোকে আপনি কি করবেন? এগুলোকে আপনি মুখস্থ করবেন। মুখস্থ করে আপনি বুঝতে পারবেন কোনটা বাংলা কোনটা সংস্কৃত। এটা আপনার প্রথম কাজ। আর উপসর্গ থেকে প্রশ্ন কিভাবে আসে সেটা আমরা একটু দেখি, শর্টকাটে একটু বোঝার চেষ্টা করব, তারপরে আমরা এখানে আবার ফিরতেছি। আশু বিনি কমন উপসর্গ সব জায়গায় আছে। আসেন প্রশ্নের প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করি, একদম ডিটেইলে কত অ্যাঙ্গেলের প্রশ্ন হইতে পারে সেটা আমরা একটু দেখি। প্রথমত, উপসর্গ থেকে যদি প্রশ্ন হয়, আপনার হইতে পারে উপসর্গ নির্ণয় করেন, অথবা উপসর্গ কয়টি, এই জাতীয়। এখন নির্ণয়টা আবার দুই রকমের হইতে পারে। আচ্ছা, এটাকে আমরা এক এক জায়গায় নিয়ে আসি, তাইলে আরো সহজ হয়। আর একটু ক্লোজ করে দিই, দেখেন উপসর্গের প্রশ্ন যে যখন হয় আর কি, কিভাবে হইতে পারে। একটা হলো নির্ণয়, আর একটা অর্থদ্যোতকতা। আর নির্ণয়টা হইতে পারে হলো দুই ভাবে। একটা হলো কি উপসর্গ, আর একটা হলো কয়টি উপসর্গ। এই কয়টি হইতে পারে দুই ভাবে, একটা হইতে পারে শব্দে, আর একটা হইতে পারে বাক্যে। আর অর্থদ্যোতকতাটা কিরকম, যেমন ধরেন এই অপয়া, আপনাকে জিজ্ঞেস করতে পারে অপয়ার কি অর্থ দিছে এখানে। এখন অপয়া মানে হচ্ছে কুফা, খারাপ। তাহলে এই অটা হলো এখানে খারাপ অর্থ দিছে। আচ্ছা, আমি বললাম গড়মিল, তাহলে মিল নাই, মিলের অভাব, তাহলে গড় এখানে অভাব অর্থ দিছে, অভাব। তারপরে ধরেন সাজিরা, জিরা তো রান্নার জিরা, তার আগে সা দিলে উত্তম জিরা, এটা হলো ভালো, উত্তম অর্থ দিছে। এটার নাম অর্থ দ্যোতকতা। এখন আরেকটা প্রশ্ন বলছি, নির্ণয় দিয়ে হইতে পারে কি উপসর্গ। কি উপসর্গ মানে একটা শব্দ দিয়ে বলতে পারে এটা কি বাংলা উপসর্গ নাকি সংস্কৃত উপসর্গ। যেমন ধরেন শব্দটা হলো প্রহার, প্রহার মানে কাউকে মারা। আবার আমি বললাম যে অকাজ, অকাজ মানে হচ্ছে খারাপ কাজ, তাহলে এখানে বাংলা, এখানে সংস্কৃত। আবার যদি ধরেন বললাম যে বদনাম, বদ শব্দটা বিদেশি হওয়ার কারণে, এটা বিদেশি উপসর্গ হওয়ার কারণে, ফার্সি হওয়ার কারণে এটা ফার্সি, বিদেশি উপসর্গ। এগুলো কি উপসর্গ আপনি চিনলেন। এখন যদি কয়টি উপসর্গ বলে, আপনার আটকে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা শব্দ হইতে পারে, বাক্য হইতে পারে। যেমন ধরেন আমি বললাম ওই যে একটা ব্যাপক শব্দ আসে সমভিবেহারে, সমভিবেহারে, এখানে চারটা উপসর্গ আছে, একটা সম, একটা অভি, একটা বি, আর একটা আ। একটা হলো সম, একটা অভি, একটা বি, আর একটা আ। এগুলো উপসর্গের ভিতরে আবার সন্ধি হয়েছে, হয়ে ছোট হয়ে গেছে আর কি। এরকম শব্দে দিলে মোটামুটি আপনি হয় কমন পড়বে, না হয় আপনি দেখে ধরে ফেলবেন এখানে কয়টা আছে, গুণা টুনা বের করে ফেলতে পারবেন। তো বাক্যে দিলে বিধিবাম হইতে পারে, এটা আপনার জন্য খুব টাফ জব হয়ে যেতে পারে। টাফ জব হয়ে যেতে পারে এই কারণে, ধরেন যদি এই যে তো বাক্য দেয় আর কি, যে নিরপরাধ ও নিষ্পাপ হরিণ সংহারে নিবৃত্ত হন, ধরেন এমন কিছু করলো আর কি, তখন ক্যাচাল হয়ে যাবে না। আপনি গুণা দেখবেন যা আছে আসলে তার থেকে বেশি হইতেও তেমন পারে, তাই না? আপনি এখানে গুনতেছেন যে আমি এখানে নি পাইছি, নি পাইছি, এখানে সম পাইছি, এখানে নি পাইছি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু পরে দেখলেন আপনি পাইছেন পাঁচটা, আসলে ছয়টা। অথবা আপনি গুইনে আবেগে ছয়টা বের করছেন কিন্তু আছে পাঁচটা, এমন কাহিনী হয়ে যেতে পারে। তো দোয়া করেন এটা যেন না আসে নির্ণয়ের মধ্যে আর কি। তো বেশিরভাগ ক্ষেত্রে অর্থদ্যোতকতার জিনিস আপনি মুখোমুখি হবেন, অথবা কি উপসর্গ, এগুলো মুখোমুখি হবেন। আর কয়টি দিয়েও পরীক্ষা ব্যাপক প্রশ্ন হয়, অর্থাৎ শব্দ বা বাক্যের ক্ষেত্রেও ঘটনা ঘটে। এ হলো মোটা দাগে উপসর্গের প্রশ্নের ধরন। আপনি এখানে এই কাজগুলো করা লাগবে। এখন দেখেন এই কাজ করা লাগতে গেলে আপনার উপসর্গ মুখস্থ করা ছাড়া কোনো বিকল্প নাই। উপসর্গ মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে অনেক কারণে। নির্ণয় করতে গেলে কি উপসর্গ মুখস্থ করতে হবে, কয়টা উপসর্গ মুখস্থ করতে হবে। শুধু অর্থ দ্যোতকতার বেলায় উপসর্গ মুখস্থ করার দরকার নেই, উপসর্গ কেমন অর্থ দিচ্ছে এটা জানলে হবে। তো কেমন অর্থ দিচ্ছে এটা জানার জন্য তো উপসর্গটা চিনতে হবে রে ভাই। চিনলে আপনার জন্য সহজ। বুঝতে পারলেন কি? সেল উপসর্গের প্রথম কাজ যেটা, একদম ইনিশিয়াল লেভেলে, বিগিনিং পয়েন্টে
আপনি মুখস্থ করবেন, এখানে কোনো যদি কিন্তু নেই, অজুহাত নাই, মুখস্থ করতে হবে। আসেন দেখাই। এই যে খাঁটি বাংলা বছরকে 21, এই 21 এখানে আছে, মুখস্থ করবেন। কেমনে করবেন দেখেন, অ দিয়ে শুরু হয়েছে, তারপরে সিরিয়ালি গেছে অ, অঘা, অজ, অনা, আ, আর আনা, বিতিবাতি, উনা, কতকুনি, বিবর, রাম, শশা, সুহা। শুধুমাত্র আমরা একটা কাজ করেছি, ইতি, ইতির পরে এখানে উন, আমি সাধারণত ইতির পরে বাতি বলি আর কি, সিরিয়ালে সহজ আসে আর কি কথাটা, উচ্চারণে সহজ। আর এখানে সিরিয়াল মেনটেন করা হয়েছে, দেখেন অধ্বনিটা আগে, হটা পরে, এভাবে কয়েকবার পরে মুখস্থ করে ফেলাইবেন। তৎসম মুখস্থ করার দরকার নাই, বিদেশি মুখস্থ করবেন। আর বাংলা এবং সংস্কৃতের মধ্যে চারটা উপসর্গ আছে কমন, আশু, বি, নি। এগুলো বাংলার পূর্বে বসলে বাংলা, সংস্কৃতের পূর্বে বসে সংস্কৃত। কেমনে আসেন দেখাই। আপনি মনে করেন সুকাজ বললেন, আর বললেন হচ্ছে সুকণ্ঠ। এখন কণ্ঠ সংস্কৃত হওয়ার কারণে সুসংস্কৃত, কাজ সংস্কৃত হওয়ার কারণে সরি, কাজ বাংলা হওয়ার কারণে সুবাংলা। অর্থাৎ এই যে নিজস্ব পরিচয় নাই, এগুলো বাংলাতেও আছে, সংস্কৃতেও আছে। এই যে দেখেন, আমি আপনাকে দেখাই, আ কোথায়, এই যে আ, সংস্কৃতে আ কোথায়, আ, এই যে আ। এরপরে বি, বাংলাতে বি কোথায়, এই যে বি, সংস্কৃতে এই যে বি। নি, বাংলাতে নি কোথায়, নি, নি, এই যে নি, সংস্কৃতে নি কোথায়, নি, এই যে নি। এরপরে আ, আ তো প্রথমেই দিলাম, তাহলে সু বাকি আছে এখন মতো নাকি, সু বাকি আছে, সু, তাহলে এই যে বাংলার সু, আর এই যে সংস্কৃতের সু। তাহলে এই চারটা, দেখেন এই বাংলা তো চার জায়গায় গুল্লা, সংস্কৃত চার জায়গায় গুল্লা, এরা দুই জায়গাতেই কমন। সেগুলো বাংলা শব্দের সাথে বসলে বাংলা হবে, সংস্কৃত শব্দের সাথে বসলে সংস্কৃত হবে। মানে কণ্ঠ শব্দটা সংস্কৃত বা তৎসম, মনে রাখেন যেটা তৎসম, ওই কথাটার নামই হচ্ছে সংস্কৃত আর কি, অনেকে এটাও বুঝতে পারে না। তো এই যে কণ্ঠ সংস্কৃত হওয়ার কারণে সু এখানে সংস্কৃত কাউন্ট করবেন, কাজ বাংলা হওয়ার কারণে সু এখানে বাংলা কাউন্ট করবেন। আপনার কোনো ডান বাম নাই, বাংলা মুখস্থ করবেন আর বিদেশি মুখস্থ করবেন। বাংলার বিদেশি বেড়ে যারা থাকবে, এটা হচ্ছে তৎসম। আসেন বিদেশি গুলো আপনারা দেখাই। এই যে ফার্সি, কার থেকে শুরু করে কম পর্যন্ত, আপনি কেমনে মনে রাখবেন, আপনি পড়বেন হচ্ছে এরকম, ফার্সি দেশের বর বলেছে, ফার্সি দেশের বর বলেছে, ফি বছর বদনিমের দরকার কমবে না। আর আম খাস লা গড় বাজে ক্ষয়ের, যে 1 2 3 4 5 6, এখানে হলো এই ছয়, ছয়টা ছয়ের মতোই আছে। ইংরেজি ফুল হাফ হেড সাপ। এখন আপনি বললেন ভাই আপনি 58টা বের করে আসছেন, ইংরেজি কেন ধরলেন না, ইংরেজি আরো আছে, এই জন্য ইংরেজি ধরি নেই। হিন্দি উর্দুতে একটা, হর, হর মানে হচ্ছে প্রতি, যেমন হর রোজ মানে প্রতিদিন, বুঝছেন। সো এই ফার্সি দেশের বর বলেছে ফি বছর বদনিমের দরকার কমবে না, এই কথার মধ্যে আপনি 10টা পাবেন। আর আম খাস লাগর বাজে ক্ষয়ের, এই কথা বললে আপনি 6টা পাবেন। এরপরে আপনি এগুলো দিয়ে শব্দ তৈরি করার ধরনে যাবেন, গিয়ে আপনি একটা একটা করে দেখবেন। যেমন কার দিয়ে কারখানা, দর দিয়ে দরদাম, না দিয়ে নাখোশ। নিম, নিম শব্দের অর্থ অর্ধেক, হাফ বুঝায়, নিমরাজি। ধরেন আপনি কোনো মেয়েকে প্রপোজ করছেন, ওই মেয়ে যদি শোনার সাথে সাথে স্যান্ডেল নিয়ে দাবরানি দেয়, আমি ছেলেদের বলতেছি আর কি, হ্যাঁ, যদি স্যান্ডেল নিয়ে দাবরানি দেয় তাহলে বুঝবেন সে আপনার কথায় রাজি না। আচ্ছা, এখন ধরেন প্রথম দিন আপনাকে স্যান্ডেল নিয়ে দাবরানি দিল, ধরেন, তারপরে আপনি 10 12 দিন গেল, আপনি আর তাকে প্রপোজ করেন না, আপনি দেখলে দূর থেকে তাকে দেখলে হাসেন, অথবা আপনি তাকে হেল্প করতে চেষ্টা করেন, অথবা আপনি তার কোনো ঘনিষ্ঠ ফ্রেন্ডের কাছে তার ব্যাপারে খুব প্রশংসা করলেন। এটা পটানোর তরিকা শেখাচ্ছে আর কি, লেভেল 1। এটার এরকম 7 8টা লেভেল আছে, সব লেভেল আজকে শিখাবো না, ক্যাডার হয়ে আসেন তারপরে শিখাবো। তো এখন আপনি মানে কাউকে পটানোর বড় উপায় হচ্ছে তার প্রশংসা করা আর কি, সরাসরি তার সাথে তো করতে পারতেছেন না, তার বন্ধু বান্ধবীকে যায় বলবেন। এরকম ভাবে 10 12 দিন যাওয়ার পরে দেখলেন যে আপনাকে দেখার পরে তার চোখে আগের যে আগুন ছিল আপনারে পুড়ায় ফেলবে, এটা আর নাই, একটু কমে গেছে, চাউনিটা কেমন শীতল। হ্যাঁ, এরও আপনি 5 7 দিন পরে আরেকদিন তার সাথে একটু হাই হ্যালো বলে চলে গেলেন, আর কিছু বললেন না। তারও 5 6 দিন পরে আবার তার সাথে বসলেন, তারপরে আবার বললেন যে আসলে কি তুমি আমার কথাটা বিবেচনা করেছো। এরপরে সে যদি বলে যে আমার ফ্যামিলি মানবে না, তাহলে বুঝবেন সে আসলে রাজি হয়ে গেছে 50%। এমনকি কিছু কিছু ক্ষেত্রে 100% হইতে পারে, কারণ ফ্যামিলিকে সে নিয়ে আসছে সামনে, নিজের কথা কইতেছে না। আব্বা মানবো না, আরে তুমি তো ঠিক আছো, ফ্যামিলি না মানলে সেটা পরে দেখতেছি। এই যে নিম রাজি, অর্ধেক রাজি হয়ে গেছে, বুঝছেন আমার কথা। লেভেল 1 শিখাই দিলাম, ফ্রিতে যান।
তো নিমরাজি মানে অর্ধেক রাজি। ফি মানে প্রতি, ফি বছর প্রতি বছর, ওই হরেরটা আর কি। বদ মানে খারাপ, বে মানে নাই, বেয়াদব, বেকসুর। বর মানে বরবাদ, ব মানে সহ, বকলম। কম মানে কম বলতে আমরা যেটা নর্মালি বুঝি ওইটাই, কমজোর, কম বখত, ওই টাইপের। আর আরবিতে আম কথাটা আওয়াম থেকে আসছে। এই যে আওয়াম, আওয়াম শব্দের অর্থ হচ্ছে সাধারণ। এই যে বাংলাদেশের আওয়ামী লীগ, এই নিয়ে দল নিয়ে যখন এত কথা হচ্ছে, এই নামটা কিভাবে আসছে? আওয়াম থেকে আসছে। আওয়ামী মানে সাধারণ মানুষের। এই আওয়াম শব্দটাকে শর্টকাট করে আমরা প্রথমে একটা উপরে এরকম দিয়ে তারপরে এরকম দিছে আম। এখন সে অ্যাপোস্ট্রফি বাদ দিয়ে এটাকে আমরা ডিরেক্ট আম বানায় ফেলাইছি। আম মানে সাধারণ, আমরা আমজনতা বলি না, সাধারণ মানুষ অর্থে বলি। খাস মানে বিশেষ, খাসমহল। তারপরে আপনার খাস দরবার, লা মানে নাই, লাজবাব, লাপাত্তা, বাজে মানে খারাপ, গড় মানে অভাব, খয়ের মানে ওই যে খয়ের খা, ওই অর্থে আর কি। ওকে। সো উপসর্গ মুখস্থ করার কোনো বিকল্প নাই, এই জন্য আপনি মুখস্থ করবেন হচ্ছে বাংলা উপসর্গ ফার্স্ট অফ অল। আপনি তার পাশাপাশি মুখস্থ করবেন হচ্ছে বিদেশি উপসর্গ। আর যা বাদ আছে এগুলো সংস্কৃত। আমি নিজের সংস্কৃত উপসর্গ মুখস্থ করি নাই, অনেস্টলি স্পিকিং। করবো কেন, দরকার আছে প্যারা নেওয়ার? আমি কেন এই পেনটা নিব? বাংলা আর সংস্কৃত কি বলে বিদেশির বাইরে, বাংলার বিদেশির বাইরে যা আছে সবই তো সংস্কৃত। তাহলে আমি বাংলাও জানি, বিদেশিও জানি, বাকিগুলো সংস্কৃত, ব্যাস, নির্ণয় হয়ে গেল। তো এখন আসেন আমরা একটা কোয়েশ্চেন নিয়ে আলাপ করি। বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত করা যায়? উপসর্গ। যেমন আপনি বললেন যে উপকূল, কুলের আগে উপ দিছেন। আসেন আপনাদের একটা দামি জিনিস শিখাবো। অব্যয়ভাব সমাস বিলুপ্ত কেন? ঠিক আছে, এটা আজকের ক্লাসের আলোচনা না, বাট আপনাদেরকে আমি এটা জানাই দিচ্ছি, ভালো লাগবে শুনলে। 9-10 নতুন বইতে দেখবেন, মাধ্যমিকের এখন যে বই আছে ওই বইতে অব্যয়ভাব সমাসের কোনো আলোচনা নাই, এটা বিলুপ্ত হয়ে গেছে। আপনি প্রশ্ন করতেই পারেন যে ভাই কেন বিলুপ্ত হইলো, অব্যয়ভাবের কি দোষ? আসেন দোষটা তার বুঝাই দিচ্ছি, তার কি সীমাবদ্ধতা। অব্যয়ভাব সমাস আপনি বলতে পারেন 98% ক্ষেত্রেই উপসর্গ সাধিত। আপনি সমাস সাধিত না বললেও সমস্যা নাই। কেমনে? যেমন এই যে উপকূল, এটার ব্যাস বাক্য হচ্ছে কুলের সমীপে। এখন আমরা যখন সন্ধি করি আমরা বলি হচ্ছে ঘরে আশ্রিত জামাই, তারপরে এখানে এসে বলি হচ্ছে ঘর জামাই, তাই না? সমাস যখন করি, সরি সন্ধি না, যখন আমরা সমাস করি। অথবা ধরেন আমরা যখন বলি শিক্ষা বিষয়ক মন্ত্রী, তখন কি বলি? এখানে এসে বলি শিক্ষা মন্ত্রী। অথবা ধরেন বলি যে শত অব্দের সমাহার, শতাব্দী, যদিও কথা শতাব্দ হওয়ার কথা, বাট বহুল প্রচলিত আমরা শতাব্দী বলি। দেখেন তো আপনি এখানে কি করছেন আসলে। এখানে এই যে ঘর আর জামাই দিয়ে ঘর জামাই বানাইছেন, শিক্ষা আর মন্ত্রী দিয়ে শিক্ষামন্ত্রী বানাইছেন, শত আর অব্দ দিয়ে শতাব্দী বানাইছেন। তাহলে ব্যাস বাক্য থেকেই শব্দগুলো সংক্ষিপ্ত হয়ে সমস্তপদ হচ্ছে সমাসের বেলায়। এই বাক্যের নাম হচ্ছে ব্যাস বাক্য, আর এটার নাম হচ্ছে গিয়ে সমস্ত পদ, এই না কথাটা? কিন্তু অব্যয়ভাব সমাসে একটা ক্যাচাল হচ্ছে, আমি ব্যাস বাক্যটা বামে আনি, সমস্ত পদটা ডানে নেই, এটার ফরম্যাটে নেই। তাহলে আপনার জন্য বুঝতে আরো সহজ হবে। আসেন দেখাই। আপনি এখানে এসে বলতেছেন কুলের সমীপে, কুলের সমীপে, কুলের সমীপে মানে হচ্ছে উপকূল। কুলের সমীপে সমান সমান কি? উপকূল। আচ্ছা। নদীর সদৃশ, তারপরে বলছেন উপনদী। তারপরে ঈষৎ নত, বলতেছেন আ নত, খুব খেয়াল করবেন। তারপরে এখানে যে বলছেন দিন দিন, এখানে বলতেছেন প্রতিদিন। কিছু ক্ষেত্রে হইতে পারে উপসর্গ ছাড়া, যেমন রীতিকে অতিক্রম না করে যথারীতি, এই যে এটা, রীতিকে অতিক্রম না করে সমান সমান যথারীতি, এটা অব্যয়ভাবের উদাহরণ। অব্যয় দিয়েই হয়েছে, কিন্তু এই অব্যয়টা উপসর্গ না, সকল উপসর্গই অব্যয়, এখানে এই অব্যয়টা কি না, উপসর্গ না। তো রীতিকে অতিক্রম না করে যথারীতি, খুব খেয়াল খুব খেয়াল। এখানে যথা কথাটা একটা পরিষ্কার অব্যয় কিন্তু উপসর্গ নয়।
এখন আমরা যদি এই জায়গাটাকে আরেকটু ডিটেইলে ভেতরে ঢুকে পড়ি, এখন মনোযোগ দিয়েন, কিন্তু একটু কঠিন জায়গায় চলে যাচ্ছি। দেখেন, কুলের সমীপে, সমীপে শব্দের অর্থ কাছে। সমীপে মানে কি? কাছে, নিকটে। উপকূল মানে কুল না, কুলের কাছাকাছি এরিয়া। যেমন ঘূর্ণিঝড় উপকূল ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে কুলের কাছাকাছি এরিয়া ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর সদৃশ উপনদী, একদম নদীর মতো এত বিশাল প্রবাহ নেই, তবে নদী বলা যায়, এই জন্য বলছি উপনদী। তাহলে এই সদৃশ মানে হচ্ছে গিয়ে মতো। তাহলে এই উপমানে এখানে মতো, এই উপমানে হলো কাছে। এখন আপনি বলেন তো, সমাসের বেসিক রুল এখানে ভায়োলেট হয়ে গেছে কিনা দেখেন তো। সমাস আপনি করতেছেন, ব্যাস বাক্যকে সংক্ষিপ্ত করতেছেন, ব্যাস বাক্যের অর্থ আপনি নিচ্ছেন না। আপনি ব্যাস বাক্যকে কি করেন? সংক্ষিপ্ত করে সমস্ত পদ বানান। ইয়েস অর নো? সমাসের সংজ্ঞা তো এটাই বলা আছে। পাশাপাশি অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। পরিষ্কার বলা আছে এই কথা। সংক্ষিপ্তকরণের কথা বলা আছে, রাইট? সংক্ষিপ্তকরণের কথা বলা আছে। কিন্তু এখানে সংক্ষিপ্ত না করে আপনি অর্থ নিয়ে যাচ্ছেন। অর্থ নেওয়ার কথা বলা নেই সমাসের কোনো সংজ্ঞায়। পাশাপাশি অর্থসঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। এখন আপনি কুলের সমীপে থেকে উপকূল করছেন, ভাইয়া এই কুলটা তো এখানে, সমীপ এটা কই নাই তো। এই সমীপের অর্থ কাছে, তাহলে এই উপশব্দের অর্থ আপনি বলতেছেন কাছে। এখানে সদৃশ মানে মতো, আপনি উপমানে বলতেছেন মতো। আপনি এখানে যেটা করছেন, আপনি অর্থ নিয়েছেন, শব্দটা নেন নাই। কিন্তু অর্থ নেওয়ার বিধান সমাসে নাই। সম্ভব না ভাই। আপনি সংক্ষিপ্ত করতে পারবেন, অর্থ নিতে পারবেন না, এটা সমাসের সিস্টেম না। এই জন্য অব্যয়ভাব সমাস বিলুপ্ত হয়ে গেছে। রেদার আপনি এটা বলেন যে কুল শব্দের আগে আমি উপযুক্ত করছি, করে আমি উপকূল বানাইছি, এটা বলতে পারেন। উপসর্গের সিস্টেম ঠিক আছে, কুল মানে নদীর বা সাগরের কুল, উপকূল মানে কুলের কাছে, সুন্দর হয়ে গেছে। উপসর্গের সিস্টেম তো এটাই, আমরা মাত্রই তো পড়লাম। নদী মানে নদী, উপনদী মানে নদীর মতো, নত মানে একদম নত, আনত মানে সামান্য নত, দিন মানে দিন, প্রতিদিন মানে সবগুলো দিন। এখন আপনি এখানে বলছেন দিন দিন, আপনি এখান থেকে একটা দিন নিছেন, আরেকটা দিনের বদলে নিছেন প্রতি। ভাইয়া অর্থ নিয়ে অর্থ চান্স নাই। আপনি শতের বদলে নিছেন আ মানে সামান্য, অর্থ নিয়ে অর্থ চান্স নাই। আপনাকে শব্দ সংক্ষিপ্ত করে নিতে হবে, এটাই সমাসের দাবি। এটাই সমাসের দাবি। আপনি অর্থ নিতে পারবেন না, ম্যান, কাম অন। সো দ্যাটস ওয়াই মাধ্যমিকের নতুন বইতে আপনি দেখবেন অব্যয়ভাব সমাস নাই। কিন্তু বিসিএস এ আমরা পড়ায়া দেই, আমি এই ব্যাখ্যা দিয়েও দেই সমাজ যখন পড়াই, বা লিখিতর ক্ষেত্রে কাজে লাগে তাই, বা ইন্টারমিডিয়েটে যখন আমরা পড়াই অ্যাডমিশনের ব্যাচে, তখন আমরা অব্যয়ভাব পড়ায় দিই। কজ ইন্টারমিডিয়েটের সিলেবাসে অব্যয়ভাব স্টিল আলোচনা হয়। কিন্তু 9-10-এর মাধ্যমিক যে এখন নতুন ব্যাকরণ চলছে 21 সাল থেকে, ওই জায়গায় দেখবেন অব্যয়ভাব সমাস নাই, না থাকার এটাই কারণ। বুঝতে পারছেন আমার কথাটা? অব্যয়ভাব সমাসের এই যে 98% জিনিসই আপনার কি দিয়ে হয় কাজটা? উপসর্গ দিয়ে হয়। এই জন্য অব্যয়ভাব চিনতে হলে উপসর্গও চেনা লাগে। আর অল্প কিছু অব্যয়ভাব সমাস আছে ও অব্যয়ভাব, কিন্তু উপসর্গ দিয়ে হয়নি। এই যে যথা একটা অব্যয়, আমি জানি অব্যয় মানে হচ্ছে যে সকল শব্দের নিজস্ব অর্থ নাই সেগুলোকে অব্যয় বলে। সো অব্যয়ভাব হয়েছে, উপসর্গ ছাড়া হয়েছে, অব্যয় আছে তাই। এই জন্য খুব সীমিত ক্ষেত্রে হইতে পারে, বাট 98% ক্ষেত্রে সে আসলে নিজে পার্টিকুলার সিস্টেম নিয়ে চলে না, তাই এটাকে আমরা বিলুপ্তই ধরি। বুঝছেন? এই হলো কাহিনী। তো চলেন আমরা প্রশ্নের মধ্যে যাই। যে প্রশ্নে আমরা ছিলাম, বাংলা অব্যয়ভাব সমাসের উদাহরণ ব্যাকরণের কোন অংশ অন্তর্ভুক্ত করা যায় উপসর্গের? উপসর্গ দিয়ে কাজটা চলে, যার জন্য এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। উপসর্গযুক্ত শব্দ: বিদ্রোহী, বিষয়, বিপুল, তারপরে হচ্ছে বিদ্যা। দারুণ প্রশ্ন। মনে রাখেন, উপসর্গ বাদ দিয়ে দিলেও অর্থবোধক শব্দ থাকে। যেমন এখানে যদি বিবাদ দেন তাহলে দে হয়, অর্থ নাই। এখানে যদি বিবাদ দেন স হয়, অর্থ নাই। এখানে যদি বিবাদ দেন পুল হয়, অর্থ নাই। আপনি বলেন পুল মানে তো সুইমিং পুল, এটা ইংলিশে হয়, বাংলাতে হয় না। কিন্তু বাংলায় বিদ্রোহী, দ্রোহী মানে প্রতিবাদী, বিদ্রোহী মানে বিশেষভাবে প্রতিবাদী, বা দ্রোহ মানে প্রতিবাদ, বিদ্রোহ মানে বিশেষভাবে প্রতিবাদ। বুঝতে পারছেন? বাংলায় কোনো শব্দের সাথে উপসর্গ যুক্ত আছে কিনা সেটা বোঝার উপায় হলো, উপসর্গ বাদ দিলেও, ওই শব্দ থেকে উপসর্গ বাদ দিলেও অর্থ থেকে যায়। খুব দামি একটা রুল বলছি। অভাবর্তে আলুনি, আলুনি মানে লবণের অভাব, লবণের অভাব। অভাবর্তে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলোনি লবণের অভাব। এখন আপনি বলেন নিখুঁত, খুঁতের অভাব, খুঁত নাই না, এখানে নিখুঁত মানে উৎকৃষ্ট। এরপরে কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? উপনেতা, উপভোগ, উপগ্রহ, উপসাগর, এগুলো সবগুলোই হচ্ছে আপনার
উপসাগর ছোট, উপগ্রহ ছোট, উপনেতা ছোট, কিন্তু উপভোগটা বিশেষ, সম্যক অর্থে, বিশেষ অর্থে। উপভোগ মানে বিশেষ ভাবে এনজয় করা, বিস্তারিত এনজয় করা। কোন শব্দটি উপসর্গ দিয়ে গঠিত হয়েছে? আনন, আশার, আঘাটা, আয়না। এখানে ওই যে বললাম ঘাটা আ, বুঝছেন? সো আমরা তো মার্ক করেই রাখছি, এগুলোই সব সঠিক উত্তর। আর বাকিগুলো আপনি উপসর্গ দিয়ে শব্দ তৈরি হয়েছে বলতে পারেন না, কারণ এখানে নন থাকে, এখানে ষাট থাকে, এখানে অয়না থাকে। তাহলে এই আটাও শব্দের অংশ, উপসর্গ না। এটা শব্দের অংশ, উপসর্গ না। এটা শব্দের অংশ, উপসর্গ না, কিন্তু এখানে শব্দের অংশ। কারণ আঘাটা, আঘাট আপনি ধরেন, তা তো পরে আসছে। তো আপনি ঘাট ইটসেলফ একটা অর্থবোধক শব্দ, আপনি যদি দেন তাহলে আঘাট। আপনি এটাকে যদি আরো ন্যাক্কারজনক বা কেউ নিন্দার্থে নিতে চান, তখন আপনি আঘাটা বলেন, তাই তো? আঘাটাটা পরবর্তীতে এই জন্য আনেন, বাট ঘাট ইটসেলফ একটা শব্দ। তাহলে দেখেন তো, আপনি নির্ণয় বোঝার ক্ষেত্রে এই রুলটা আপনাকে বহুত কাজে দিবে। কদাকার দেশীয় উপসর্গ। কদ বাংলাদেশী উপসর্গ, দেশি মানে তদ্ভব আর কি। কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? পড়া, অভি, পরি, এগুলো সবগুলো সংস্কৃত। অনাবৃষ্টির অনাটা বাংলা। সংস্কৃত। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? 21টা। উপসর্গ কোনটি? অতি, থেকে, চেয়ে, দ্বারা, এগুলো সবগুলো অনুসর্গ। অনুসর্গ মানে হচ্ছে প্রিপোজিশন। আমরা আজকে এটা পড়বো, একটু পরে আপনাকে দেখাই দিচ্ছি, অপেক্ষা করেন। উপসর্গ অনুসর্গে টাইম যাবে। আর প্রকৃতি প্রত্যয় আর হচ্ছে যে অংশটা কি, জ্যোতিচিহ্ন। প্যারা নাই ওগুলো, জ্যোতিচিহ্ন তো আপনি 5 মিনিট পড়লেই হয়। আর প্রকৃতি প্রত্যয় আপনার একটু পেইন লাগবে আর কি, এই যা। প্র, পরা, উপ, এগুলো সংস্কৃত উপসর্গ। প্র, পরা, অপ সংস্কৃত উপসর্গ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গের সামনে থাকে, প্রত্যয় থাকে হচ্ছে পেছনে। আসেন একটু ব্যাখ্যা করে আসি। ইংলিশে উপসর্গকে বলা হয়, এই যে যেটা উপসর্গ, ইংলিশ ওর নাম হচ্ছে প্রেফিক্স। যেটা প্রত্যয়, ওর নাম হচ্ছে সাফিক্স। কই যেন একটা এফ বেশি আছে, আশা করি আমি ঠিক জায়গাতেই দিছি, ভুল হলে ক্ষমা করেন। এখন আমি যখন বললাম হার, তার আগে দিলাম সমান সমান প্রহার, আগে যুক্ত হয়েছে। এটা উপসর্গের উদাহরণ। কিন্তু দেখেন এ হলো চল, তারপরে হচ্ছে অন্ত, যেটা আমরা একটু পরেই পড়বো। এটা হইতাছে চলন্ত, এই অন্ত পরে যুক্ত হয়েছে। অথবা মনে করেন আপনি বললাম হচ্ছে পাবনা, তার সাথে বললাম হচ্ছে আই, সমান সমান হয়ে গেল পাবনাই। তাহলে অন্ত আই পরে যুক্ত হয়েছে। এই সিস্টেমটা হচ্ছে প্রত্যয়ের সিস্টেম। আরেকটু পার্থক্য আছে, সেটা হচ্ছে উপসর্গ সবসময় শব্দের সাথে যুক্ত হয়, মূলত নাম শব্দ আর কি, ক্রিয়াপদ না। শব্দ বলতে আপনি নাম শব্দ বা ক্রিয়ার বাইরে বুঝবেন। আর প্রত্যয় দুই জায়গায় যুক্ত হয়, ও শব্দের সাথেও যুক্ত হয়, প্লাস ও ধাতুর সাথেও যুক্ত হয়। এই যে চল যেটা, এটা ধাতু। পাবনা যেটা, এটা শব্দ। চল কেন ধাতু? কারণ ধাতু হচ্ছে সেই মূল যাকে দিয়ে আপনি ক্রিয়াপদ বানাইতে পারবেন। যেমন চলবো, চললাম, চলছি, চলছিলেন, চলছিলাম। দেখছেন, ক্রিয়াপদ হয়ে গেছে। তাহলে কোনো মূল ধাতু কি না, এটা বোঝার উপায় হচ্ছে ওকে দিয়ে আপনি ক্রিয়াপদ বানাইতে পারবেন, তাহলে বুঝবেন ধাতু। আর যদি ওকে দিয়ে ক্রিয়াপদ বানাইতে না পারেন, তাহলে বুঝবেন ও ধাতু না। যেমন আপনি চল দিয়ে বলতেছেন চল যোগ লাম সমান সমান হচ্ছে চললাম, একটু পরে কাজে লাগবে। সুতরাং চল এখানে ধাতু। কেন? কারণ চললাম ক্রিয়াপদ। কিন্তু আপনি কি পাবনা, তার সাথে লাম দিলে সি সি সি, পাবনা লাম, এটা কোনো শব্দই হয় না। বুঝছেন? এই হলো উপসর্গ আর প্রত্যয়ের আরেকটা পার্থক্য। উপসর্গ নাম শব্দের সাথে ঘটনা ঘটায়, আর প্রত্যয় শব্দ এবং ধাতু দুই জায়গাতে ঘটনা ঘটায়। এরপরে আসেন, লাপাত্তা শব্দের লা উপসর্গ আসছে আরবি থেকে। অচিন শব্দের উপসর্গ কোন অর্থে ব্যবহার হয়? নয়ার্থক, আমি চিনি না, অচেনা, এই অর্থে। অবমূল্যায়ন এবং অবদান শব্দ দুটিতে উপসর্গ সম্পর্কে কোন মন্তব্যটা ঠিক? অবমূল্যায়ন মানে তো নেগেটিভ মূল্যায়ন, আপনি অর্থ নেগেটিভ করছেন। আর অবদান মানে পজিটিভ করছেন। তাহলে দুটি শব্দ দুটিতে উপসর্গ মোটামুটি একই অর্থে ব্যবহার হয়েছে না? শব্দ দুটিতে উপসর্গ, দুটিতে উপসর্গটি একই হয় না বলছে, মোটামুটি এখানে ডিরেক্ট একই না। দুটি শব্দ উপসর্গের অর্থ আপাত বিচারে ভিন্ন হলো আসলে এক না? দুটি শব্দ উপসর্গের অর্থ দুরকম, ইয়েস। অপমান শব্দের বিপরীত, সম্মানের বিপরীত। কোন শব্দ বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? নিখুঁত, নি,
এটা বাংলাও হয় সংস্কৃতও হয়, বাট এখানে কি, এখানে খুদ যেহেতু বাংলা, নিখুঁত এখানে বাংলা। আনমনা, আন বাংলা, এখানে বাংলা। অবহেলা, অব বাংলার মধ্যে আছে অব, না তো। আ, অ অঘা, অজ অনা, আ আর আন আপ, ইতিবাতি ওনা কদকুনি বিভররাম শশা সুহা নেই। তাহলে অব এখানে তৎসম আবার সংস্কৃত। তাহলে নিমরাজি, বিদেশি। নিমরাজিটা কি? ওই যে গার্লফ্রেন্ড, প্রথমে আপনার দাবরানি দিছে, পরে একটু শীতল হয়েছে, তারপরে বলছে আব্বা রাজি হবে না, মানে অর্ধেক রাজি হয়েছে, এর নাম হচ্ছে নিমরাজি। আব্বা রাজি হবে না মূলত আসলে 100%ই রাজি। যদি আগের মতো দাবরানি না দেয়, আপনার সাথে 5 মিনিট সময় দিয়ে কথা বলে, তাহলে বুঝবেন সে একটু নিমরাজি হয়েছে, বুঝছেন? এগুলো পরে পরে বড় হন তারপর শিখাবো। এরপরে হইলো, বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ্র ব্যবহার, কখনো শব্দ বিভক্তি নেই ব্যবহৃত হয় অর্থ প্রকাশে সাহায্য করে, তাকে বলে অনুসর্গ। এত কঠিন ভাবে আমরা যাবোই না, আমরা সোজা করে দেখব। আমরা বলবো এরা হচ্ছে বেসিকলি অনুসর্গ, প্রিপোজিশনটা বাংলায় আমরা তারে অনুসর্গ বলি। এখন ইংলিশে প্রিপোজিশন কি করে আর বাংলায় অনুসর্গ কেমনে কি করে, চলেন দেখে নিই। তাই না? এই যে অনুসর্গ জিনিসটাকে আমরা একটু ইংলিশের সাথে মিলাই নিই। যেটাকে যেটাকে বাংলায় বলা হয় অনুসর্গ, এই যে অনু, এটাকে ইংরেজিতে বলা হয় প্রেপোজিশন। ইংরেজিতে বলা হয় কি, বলা হয় প্রেপোজিশন। আসেন দেখাই, প্রেপোজিশন কেমতে, কেমতে এ পাশ থেকে লেখা শুরু করে তারপরে পাশে যাবনি। আপনি যখন বলেন টু, বাংলা এটা হলো আপনার দিকে, প্রতি, পানে, অভিমুখে। তাহলে ইংরেজির টু, বাংলায় দিকে, প্রতি, পানে, অভিমুখে, এই সবগুলো হলো অনুসর্গ। এরপরে ইংরেজির ফ্রম, বাংলায় হতে, থেকে, যে অনুসর্গ। ইংরেজির বাই, বাংলায় হচ্ছে দ্বারা, দিয়া, বা ধরেন কর্তৃক, এগুলো অনুসর্গ। এরপরে ইংলিশের হচ্ছে উইথ, বাংলায় হচ্ছে সহ, সাথে, সনে, সঙ্গে। এরপরে ইংলিশের উইদাউট, বাংলায় হলো, দেখেন কত কিছু হয়, বিনা, বিনে, তারপরে ছাড়া, তারপরে হচ্ছে বিহনে, ব্যতীত, এরপরে হচ্ছে বই, তারপরে ধরেন হচ্ছে ব্যতিরেকে, এগুলো সবগুলি হচ্ছে বাংলায় অনুসর্গ। এরপরে ইংরেজিতে হচ্ছে মনে করেন ইন, বাংলায় হচ্ছে ভেতরে, তারপরে হচ্ছে ধরেন মাঝে, বা ধরেন হচ্ছে মধ্যে। এর মধ্যে একাধিক দেখাইলাম, কিছু আছে একাধিক নাই। যেমন ইংরেজিতে যখন আপনি অফ বলেন, বাংলায় হবে হলো এর। আবার যখন আপনি ইংরেজিতে বলেন হচ্ছে, বাংলা যখন আপনি বলেন হচ্ছে উপরে, ইংলিশে আবার একটা আলাদা আলাদা অর্থ হয়। একটা হলো অন, একটা হলো আপ, একটা হলো আপনার অ্যাভাব, তাই না? অন মানে লেগে আছে এমন, আপ মানে সামান্য উপরে, অ্যাভাব মানে অনেক উপরে। তো ইংলিশেও অনেকগুলোর বাংলা একটা হয়, আবার ইংলিশে একটার বাংলার অনেকগুলো হয়। ইকুয়াল টু, ইহারা সবাই অনুসর্গ এবং প্রেপোজিশন। তাহলে দেখেন এদের কাজ কি? এদের কাজ হচ্ছে মূলত বাক্যে অর্থ প্রকাশে সাহায্য করা। আপনি এদেরকে ছাড়া বাক্যকে প্রপারলি অর্থে প্রকাশে সাহায্য, মানে এদের সাহায্য ছাড়া প্রপারলি অর্থ প্রকাশ করতে পারবেন না আর কি। তাহলে যদি আপনাকে কেউ কোয়েশ্চেন করে যে অনুসর্গের কাজ কি বা প্রয়োজনীয় থেকে এক কথায় বলেন, আপনি বলবেন অনুসর্গ বাক্যকে অর্থ প্রকাশ করতে সাহায্য করে। এটা হবে সব থেকে সুন্দর অ্যান্সার। তো চলেন আমরা এখন এগুলো, এই যে বিনা, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, দুঃখ ছাড়া কি শুভ সুখ হয়। শনে, ময়ূরের শনে নাচিছে ময়ূর, সাথে, দিয়ে, তোমাকে দিয়ে কাজ হবে না। অনুসর্গের প্রকারভেদ দুই রকম, সাধারণ অনুসর্গ, ক্রিয়াজাত অনুসর্গ। এটা খুব দামি একটা পড়া, এই সাধারণ অনুসর্গ আর ক্রিয়াজাত অনুসর্গটা। এটা আমি আপনাদের একটু দেখাই দিই। ক্রিয়াজাত অনুসর্গ মানে হচ্ছে যেগুলোর ভিতরে ধাতু আছে। একটু আগে আপনাদের বলছি ধাতু কি জিনিস। ধাতু কি জিনিস? ধাতু হইলো যার ভিতরে, ধাতু হইলো এমন মূল যেটা দিয়ে আপনি কি করতে পারেন, ক্রিয়াপদ বানাইতে পারেন, তারে বলা হয় ধাতু। আসেন একটু দেখাই। এই যে বললাম যে অনুসর্গ কয় প্রকার,
দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ আর একটা হচ্ছে ক্রিয়াজাত। ক্রিয়াজাত গুলো চিনেন, তাহলে বাকিগুলো চিনে ফেলবেন। যেমন এই বলে, ধরে, তারপরে হচ্ছে দিয়ে। হ্যাঁ, এই যে বলে, এটার ভিতরে একটা ধাতু আছে, সেটা কি ধাতুটা হচ্ছে বল, এই ধাতু। ধরের ভিতরে একটা ধাতু আছে, এটা কি ধর। দিয়ের ভিতরে একটা ধাতু আছে দি। আর একটা হলো কি থেকে, থেকের ভিতরে একটা ধাতু আছে থাক। এখন আপনি দেখেন তো, এগুলো দিয়ে বেসিক্যালি আপনি চাইলে ক্রিয়াপদ বানাইতে পারতেছেন কিনা, বা এগুলোর সাথে ক্রিয়াপদের সম্পর্ক আছে কিনা, একটু একটু চিন্তা করে দেখেন তো। এখন অনেকে আবার এখানে জিজ্ঞাসা করবে, উল্টা উল্টা প্যাঁচ লাগায় থুয়ে দিবে, বলবে যে ভাই এইগুলো তো ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা যায়। হ্যাঁ, ক্রিয়াপদ হিসেবে ব্যবহার করা যায়, কিন্তু আপনি যখন বাক্যগুলোকে ব্যবহার করবেন অনুসর্গ হিসাবে, তখন সেগুলো অনুসর্গ হিসেবে ধরতে হবে। যেমন, তুমি আসবে বলে অপেক্ষা করেছি, তুমি আসবে বলে অপেক্ষা করেছি, তাহলে এখানে তুমি আসবে বলে এটা তো অনুসর্গের ভূমিকা নিছে, কিন্তু সে গল্প বলে ওখানে ক্রিয়াপদ। এরপরে সকাল ধরে, সকাল ধরে বৃষ্টি হচ্ছে, এই ধরে মানে ধরে ফেলানো, অনুসর্গ। তারপরে তাকে দিয়ে এই কাজ হবে না। তারপরে ঢাকা থেকে চিটাগং দূরে আছে। কিন্তু আপনি চাইলে এই বল দিয়ে ক্রিয়াপদ বানাইতে পারেন, এটা ধাতু। ধর দিয়ে বানাইতে পারেন, এটা ধাতু। দিয়ে বানাতে, দিয়ে বানাইতে পারেন, এটা ধাতু। থাক দিয়ে বানাইতে পারেন, এটা ধাতু। অল আর ধাতুস, অল আর ধাতুস, কোনো সমস্যা নেই। এমনকি ফিরে, যেটা অনুসর্গ হিসেবে ব্যবহার হতে পারে, সেখান থেকে ফিরে চলে গেছে, এটাও হইতে পারে। তাহলে ক্রিয়াজাত অনুসর্গ আমরা সাধারণত সেগুলোকেই বলি, এবং সে কারণেই বলি, যেগুলোর ভিতরে ধাতু আছে, যেগুলোর ভিতরে ধাতু আছে সেগুলোকে আমরা ক্রিয়াজাত অনুসর্গ বলি। কথা বুঝতে পারছেন? যদি ধাতু না থাকে তখন আমরা কি বলি না, ক্রিয়াজাত অনুসর্গ বলি না। আর ক্রিয়াজাত অনুসর্গ বাদ দিয়ে দিলে, এই যে বলে, ধরে, তারপরে দিয়ে, তারপরে থেকে, মোটামুটি এগুলোকে বাদ দিলে আর বাদ বাকি সব, অলমোস্ট সবগুলোকে আমরা কি বলতে পারি, সবগুলোকে আমরা নামজাত অনুসর্গ বলতে পারি, সবগুলোকে আমরা সাধারণ অনুসর্গ বলতে পারি, বললে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? সাধারণ যেটা আর ক্রিয়াজাত যেটা, দুটো একই, কি বলে নামজাত যেটা, সেটা একই জিনিস। তাইলে এই বাকি সব, আর একটা মনে এখানে আছে ভাই, ভুলে গেছি। আর বাকি প্রায় সব হচ্ছে আপনার সাধারণ বা নামজাত, মানে এগুলোর ভিতরে ধাতু নাই। আর ক্রিয়াজাত মানে এগুলোর ভিতরে কি আছে, ধাতু আছে। তাহলে আমরা সাধারণ বুঝলাম, ক্রিয়াজাত বুঝলাম, ধাতু থেকে উৎপন্ন অনুসর্গ। এখন আসেন বাংলা ভাষায় ব্যবহৃত অনুসর্গের প্রয়োগ। বিহনে, উদ্যম বিহনে কার পুরে মনোরথ, উদ্যম ছাড়া কার মনের আশা পূরণ হয়। সহ, সহগামিতা, তিনি পুত্র সহ উপস্থিত হলেন, মানে সাথে নিয়ে আসছে আর কি। সহিত, শত্রু সহিত সন্ধি চাই না। মাধ্যমিকের বই, বইটা মনির চৌধুরীর বই, 159 পেজে দেখবেন এই অনুসর্গের চ্যাপ্টারটা আছে, একটু পড়বেন। সঙ্গে, মায়ের সঙ্গে মেয়ের তুলনা হয় না, এটা হলো তুলনা অর্থে। অবধি, সন্ধ্যা অবধি অপেক্ষা করব। এরপরে পরে, এ ঘটনার পরে এখানে আর থাকা চলে না। পর, দীর্ঘ বিরতি, শরতের পরে আসে বসন্ত। মতো, বেকুবের মতো কাজ করো না। মতো মানে ন্যায়, বেকুবের মতো কাজ করো না। এরপরে তরে, তরে মানে মতো আর কি, জন্মের তরে বা জন্মের মতো বিদায় নিলাম। আবার তরেটা জন্য হয়। পক্ষে, রাজার পক্ষে সবকিছু সম্ভব। পক্ষে মানে এখানে সক্ষমতা। এরপরে হচ্ছে মাঝে, মাঝে মানে মধ্যে, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, রবি ঠাকুরের কবিতা এটা। এটা মাঝে মানে মধ্যে, সীমার ভিতরে তুমি অসীম, মানে পৃথিবীটা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা এর সীমাবদ্ধ, তুমি একটা নির্দিষ্ট পরিমাণে বা সাইজে রেখে সৃষ্টি করেছো, বাট তুমি কেমন আমরা জানি না। এই অর্থে বলা আছে সীমার মাঝে অসীম তুমি। আবার মাঝারে আছো তুমি প্রভু জগৎ মাঝারে, এটাও কবিতা। কাছে, নিকটে অর্থে, প্রতি, প্রত্যেক, হেতু, নিমিত্ত, এই যে কি হেতু এসেছো তুমি, কহ বিস্তারিয়া, বিস্তারিত বলো। জন্যে, এ ধন সম্পদ তোমার জন্যে। সহকারে, আগ্রহ সহকারে কহিলেন, মানে সাথে, সঙ্গে অর্থে। এরপরে আসেন আমরা আলাপ করব হচ্ছে ধাতু নিয়ে। ধাতুর বেসিক পরিচয় হচ্ছে ও ক্রিয়াপদের মূল, এমন মূল যেটা দিয়ে ক্রিয়াপদ বানানো সম্ভব। যেমন
এখানে যেগুলো লেখা আছে চল, পর, কর, হ, খা, দেখ, খেল, এগুলো সবগুলো দিয়ে ক্রিয়াপদ বানাতে পারবেন। এটাকে আমরা একটু ডিটেইলে পড়ি। এখানে যা লেখা আছে এই আলোকে গেলে আপনার প্রিপারেশনটা খুব বুকিশ হয়ে যাবে। আমি আপনাকে একটু এখান থেকে নাড়াই দিব, ঠিক আছে? একটু নাড়াই দিব এই অর্থে, নাড়ায় না দিলে আপনি ধরতে পারবেন না এখানে আসলে ধাতুর সাথে আরেকটু আলোচনা যে অ্যাড আছে। কিভাবে আসছে দেখেন, মনে রাখেন, একটা ধাতুর সাথে যদি ক্রিয়া বিভক্তি যুক্ত হয় তখন ক্রিয়াপদ তৈরি হয়। যেমন ধাতু হইল চল, ক্রিয়া বিভক্তি হইল লাম, সমান সমান আমি ক্রিয়াপদ পাইলাম, সেটা হলো চললাম। খুব খেয়াল করবেন। তাইলে একটা ক্রিয়াপদের দুইটা অংশ, একটা অংশ ধাতু, একটা অংশ ক্রিয়া বিভক্তি। আচ্ছা, ধরেন আপনি লামের জায়গায় বললেন হচ্ছে বেন, তাহলে চলবেন, ছ, চলছ, তারপরে লেন, চললেন, তারপরে হলো ধরেন ছিলাম, তাহলে কি হবে, চলছিলাম, তারপরে হচ্ছে ল, চলল, ছিস, চলছিস। এখন একটু খেয়াল করে দেখেন তো, এই জায়গায় আসলে কি কি ঘটাইছেন আপনি। এখানে আপনি আসলে দুইটা জিনিসের পরিবর্তন ঘটাইছেন, হচ্ছে টেন্স আর একটা হচ্ছে পার্সন। অর্থাৎ আপনি কালের পরিবর্তন ঘটাইছেন আর পুরুষের পরিবর্তন ঘটাইছেন, কার মাধ্যমে, ক্রিয়া বিভক্তির মাধ্যমে। মানে ক্রিয়া বিভক্তির সাথে দুইটা জিনিসের সম্পর্ক খুব ঘনিষ্ঠ, ক্রিয়া বিভক্তি চেঞ্জ হইলে এগুলো চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ ক্রিয়া বিভক্তির পরিবর্তনের সাথে সাথে ক্রিয়াপদের কাল এবং পুরুষের পরিবর্তন হয়। কিভাবে, কিভাবে পরিবর্তনটা হয় আসেন দেখাই দিচ্ছি। চললাম, আমি চললাম, আমি চললাম, আমি, খেয়াল করবেন, আমি মানে উত্তম পুরুষ, ফার্স্ট পার্সন। চললাম, আমি চললাম, ফার্স্ট পার্সন, ঘটমান বর্তমান। চলবেন, তিনি চলবেন, বা আপনি চলবেন, ভবিষ্যৎকাল, থার্ড পার্সন বা সেকেন্ড পার্সন দুই জায়গাতেই যায়। চলছ, তুমি চলছ, সেকেন্ড পার্সন, দ্বিতীয় দ্বিতীয় পুরুষ মানে মধ্যম পুরুষ বা শ্রোতা পক্ষ, ঘটমান বর্তমান কাল। চললেন, তিনি চললেন, অতীতকাল। চলছিলাম, আমি চলছিলাম, অতীতকাল। চললো, সে চললো, অতীতকাল। এরপরে অথবা বর্তমান কাল, ঘটমান বর্তমান, সে চললো। এরপরে হচ্ছে চলছিস, তুই চলছিস, বর্তমান কাল। তাহলে দেখেন এখানে কাল এবং পুরুষ চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে টেন্স আর পার্সন চেঞ্জ হচ্ছে ক্রিয়া বিভক্তির সাথে। তাহলে এই যে মূলটা, এর নামই হলো ধাতু। মানে ধাতু এমন কিছু মূল যার সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত করলে আপনি ক্রিয়াপদ পাবেন। যেমন চল একটা ধাতু, তারপরে খা একটা ধাতু, পা একটা ধাতু, দি একটা ধাতু, তারপরে হচ্ছে ধর একটা ধাতু, তারপরে ধরেন লিখ একটা ধাতু, তারপরে আন একটা ধাতু, ইত্যাদি। এগুলো সবগুলি হচ্ছে ধাতু। এখন মোটামুটি একটা লাখ টাকা দামের প্রশ্ন দাঁড়াইছে যে বিভক্তি আসলে কয় প্রকার ভাই। বিভক্তি তো ভেজ লাগাই দিলেন, এই লাম বেন টেন কইতাছেন, আমরা তো শুনছি র এর, হ্যাঁ, তারপরে অ এ, তে তে, এইসব বিভক্তি, বাট এখানে তো আপনি পরিচয় চেঞ্জ করে দিলেন। তাহলে বিভক্তি আসলে কারা, বা বা বিভক্তি কত প্রকার, এটা তো বলতে গেলে এখন বাহুবলীতে কাটাপ্পা কেন বাহুবলীকে মেরা দিল, ওই প্রশ্নের থেকেও দামি প্রশ্ন, এটা লাখ টাকা দামের প্রশ্ন, তাই না? চলেন সলভ করি। এই বিভক্তি জিনিসটা মূলত দুই প্রকার। একটা হচ্ছে শব্দ বা নাম বিভক্তি বা কারক বিভক্তি, আর একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমরা ক্রিয়া বিভক্তি মাত্র চিনলাম, যেগুলো ক্রিয়াপদের সাথে আমরা পাই, অর্থাৎ যেগুলো ধাতুর সাথে যুক্ত হয়, এই যে এগুলো, এই যে লাম, তারপরে বেন, তারপরে ছ, তারপরে ছি, তারপরে ছিস, ছিলিস, ইত্যাদি অনেকগুলো আছে, হ্যাঁ। তাহলে শব্দ বা নাম বিভক্তি বা কারক বিভক্তি এরা কোনগুলো, এরাই হচ্ছে আপনি যাদেরকে পড়ছেন প্রথমা থেকে সপ্তমী পর্যন্ত। যেমন এরা, এই প্রথমা মানে হচ্ছে শূন্য, অ, এই দ্বিতীয় মানে হচ্ছে কে, রে, এরে, তারপরে তৃতীয় মানে হচ্ছে এই দ্বারা, দিয়া, আর হচ্ছে কর্তৃক, এরপরে চতুর্থী মানে হচ্ছে কে, রে, এরে, এরপরে পঞ্চমী মানে হচ্ছে হতে, থেকে, চে, ষষ্ঠী মানে হচ্ছে র,
এরপরে সপ্তমী মানে হচ্ছে এ, ইয়, তে, এতে, এরা। আসেন ব্যাপারটাকে নিয়ে একটু আলোচনা করি। দেখেন এগুলো সবগুলো নাম শব্দের সাথে বসে। যেমন সুমনকে বলেছি, তোমাকে দ্বারা, ঢাকা হতে, তারপরে সোনার বাংলা, দেশের কথা, গাছে পাকা। তাহলে দেখেন সবগুলো নাম শব্দের সাথে বসতেছে, এই জন্য এগুলো নাম শব্দ বিভক্তি বা নাম বিভক্তি। এমন প্রশ্ন করবো ভাইয়া, কারক বিভক্তি নাম কেন, এটার নাম কারক বিভক্তি কেন দিলাম? কারকের সংজ্ঞায় বলা আছে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। যেমন সুমন চিঠি লিখে, তো লিখে কে লিখে? সুমন। কি লিখে? চিঠি লিখে। তো সুমন এখানে কর্তা, চিঠি এখানে কর্ম, কর্মকারক কর্তাকারক। আবার গাছের ডালে পাখির বাসা, মনে করেন একটা বাক্য নিলাম, গাছের ডালে কি বাসা? পাখির বাসা। কোথায় পাখির বাসা? গাছের ডালে, ডালে অধিকরণ কারক। তো নর্মালি বিভক্তি যুক্ত হলে সম্পর্ক তৈরি হয়। এখন গাছের ডালে পাখি, আমি একটু এটা আলাদা একটু জায়গায় নিব, ওই জায়গাটা একটু ডিপ আলোচনা, আপনি ধরতে পারবেন না। বিভক্তি আসলে কিভাবে সম্পর্কের প্যারামিটার, চলেন একটু দেখাই। গাছের ডালে পাখির বাসা, গাছের ডালে পাখির বাসা। আপনি এগুলো বিভক্তি উঠান, তাহলে হবে হলো গাছ, ডাল, হবে হলো পাখি, আর তারপরে হবে বাসা। কারণ প্রথম বাক্যের অর্থ আছে, পরেরটার অর্থ নাই। ওইটা বিভক্তি যুক্ত, এটা বিভক্তি মুক্ত। তাহলে বিভক্তি থাকলে কি থাকে? অর্থ থাকে না? অর্থ থাকে, অর্থ। কারকের যে ব্যাখ্যা বা কারকের যে সংজ্ঞা, ওখানে বলা আছে বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে কারক বলে। আমি একটু মনে হয় গভীরে চলে গেছি, আপনার ভালোর জন্য গেছি। বাক্যে ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হয় কারক। এখন আপনি বলেন সম্পর্ক কখন তৈরি হয়? বিভক্তি আসে যখন, তখন। হ্যাঁ, বিভক্তি ছাড়াও ফ্ল্যাট রিলেশন তৈরি হয়, কিন্তু বিভক্তি হচ্ছে সম্পর্কের মূল। যেমন আকাশে পাখি উড়ে, এখন আপনি যদি বলেন আকাশ পাখি উড়ে, অর্থ হয় না। আকাশে পাখি উড়ে এবার অর্থ হয়। তো সম্পর্ক তৈরি করা যায়, তার নাম বিভক্তি। আর বাক্যের ভেতরকার ক্রিয়াপদের নাম পদের সম্পর্কের নামই কারক। এই জন্য যেটা সম্পর্ক তৈরিকারী বিভক্তি, ওর আরেক নাম কারক বিভক্তি। যেটা সম্পর্ক তৈরিকারী বিভক্তি নাম শব্দের সাথে বসে রিলেশন ক্রিয়েট করে, ওর আরেক নাম কারক বিভক্তি। বুঝছেন? এই বিভক্তি চিনাই দিলাম। এখন আবার নতুন গ্রামারে বিভক্তি কমাইছে। কেমনে? বলছে প্রথম আর শূন্য, শূন্য মানে নাই, এটা বাদ। দ্বিতীয় চতুর্থীর মধ্যে দুইটা একই জিনিস, একটা বাদ দিয়ে দেন, এটা বাদ দিছে। তৃতীয় আর পঞ্চমী অনুসর্গ, সো এটাও বাদ দেন, এটা বিভক্তি হয় না, এটাও বাদ দিছে। দ্বারা দেয়া কর্তৃক অনুসর্গ না, আমরা মাত্র পরে আসলাম, মানে বাই বাই, এটা হতে থেকে চেয়ে মানে হচ্ছে ফ্রম, এটা বাদ দিছে। দিয়ে এখন বিভক্তির চিহ্ন বলে, এরা বিভক্তির ক্যাটাগরি বলে না, 7 প্রকার এমন ক্যাটাগরি বলে না, বলে বিভক্তির চিহ্ন। চিহ্ন কি? কে রে এরে, র এর, এ ও তে এতে, এইভাবে করছে। বুঝছেন তো? বিভক্তি ক্লিয়ার করে দিলাম। এবং পাশাপাশি আমরা এখান থেকে শিখলাম যে ধাতুর সাথে ক্রিয়া বিভক্তি যুক্ত হইলে আমরা আলটিমেটলি কি পাই? ক্রিয়াপদ পাই শেষ পর্যন্ত। ওকে, ডান। তাহলে ধাতু কি চিনছেন? ধাতু সেই জিনিস যে ক্রিয়াপদ তৈরি করতে পারে, আর ও যদি ধাতু না হয়ে থাকে ও ক্রিয়াপদ বানাতে পারবে না। যেমন আপনি বলতেছেন হচ্ছে ঢাকা যোগ আই সমান সমান পাবেন হচ্ছে মনে করেন ঢাকাই। আপনি এই যে মনু, তার সাথে দিচ্ছেন ব, সমান সমান হবে হলো মানব। খুব খেয়াল করবেন। তারপরে আপনি শিব শব্দের সাথে দিছেন হচ্ছে স্ন বা ব বা অ, হয়ে যাবে হচ্ছে শৈব। এখন দেখেন ঢাকা, মনু, শিব, এগুলো দিয়ে আপনি ক্রিয়াপদ বানাতে পারবেন? পারবেন না, এগুলো ধাতু নয়। এগুলো কি নয়? ধাতু নয়। এই হলো ধাতুর পরিচয় দিলাম। কিন্তু ধাতু তখন আপনি তারা কাউন্ট করবেন যখন আপনি তাকে দিয়ে ক্রিয়াপদ বানায় ফেলতে পারবেন। যেমন এ ধর, তার সাথে আপনি লাম যুক্ত করেন, হয়ে যাবে ধরলাম। কিন্তু এই যে এগুলো দিচ্ছেন প্রত্যয় হিসেবে, এগুলো কিছুই হয় নাই। আপনি কর শব্দের সাথে যদি বলেন করা, প্রত্যয় দিছেন, কাজ হয়েছে। আপনি কর শব্দের সাথে দিলেন ব্যান, করবেন, তাও কাজ হয়েছে। এই কর ধাতু। বাট ঢাকা, মনুশিব এগুলো ধাতু না। ধাতুর একটা বেসিক পরিচয় আমরা ধরে ফেলতে পারছি, কারা ধাতু। তো এই হচ্ছে কথা। এই ধাতুটা 3 রকমের হয় আর কি: মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর হচ্ছে আপনার যৌগিক ধাতু। তো এই ক্যাটাগরি আপনার বুঝতে হবে না। আপনি প্রকৃতি প্রত্যয় বোঝার জন্য
ধাতু যে কি জিনিস এটা বুঝতে পারলেই হয়, কারণ ক্যাটাগরি থেকে বিসিএস এ তেমন কোনো কাজে লাগে না। আর লাগলো সেটা খুব আপার লেভেলের প্রশ্ন আর কি, আপার লেভেলের সারফেস থেকে আসে। মৌলিক ধাতু মানে তার সাথে কোনো কিছু যুক্ত নাই, সাধিত মানে তার সাথে আ যুক্ত হবে। মৌলিক ধাতু তিন রকমের, বাংলা, সংস্কৃত, বিদেশি। বাংলাগুলো একটু পড়তে আপনি সহজ দেখবেন, সংস্কৃত গুলো একটু কঠিন দেখবেন, আর বিদেশি গুলো একটু বাংলার মধ্যে সহজ দেখবেন। সাধিত ধাতুর সাথে আ যুক্ত হয়, যেমন দেখা সাধিত ধাতু, পড়া সাধিত ধাতু। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভাইয়া পড়া তো ক্রিয়াপদ, আপনি ধাতু কইতাছেন কেন? ভাইয়ো, এই যে মৌলিক ধাতু দেখতেছেন না, এটারও আপনি ক্রিয়াপদ বানাইতে পারবেন। কোন সময় পারবেন? যেমন তুই সামনে চল, ক্রিয়াপদ হইছে। পরকে বানান, তুই বই পড়, পারছেন না? এরপরে আবার বলেন, তুই দিয়ে এই যে খেল, তুই মাঠে খেল, বা তুই পাখি দেখ, এই যে পাখি দেখা, তুই পাখি দেখ। দেখেন এগুলো তো বেসিক্যালি ধাতু, মৌলিক ধাতু। বাট এই বাক্যে যখন আপনি বলবেন, আপনি ধাতু বলতে পারবেন? বাক্যে বলার সময় আপনাকে ক্রিয়াপদ বলতে হবে। তো আপনি মৌলিক ধাতুকে ক্রিয়াপদ হিসাবে ইউজ করতে পারবেন, অর্থাৎ কোনো বিভক্তি ছাড়া একেবারে শূন্য বিভক্তি দিয়েও আপনি ক্রিয়াপদ ইউজ করতে পারবেন। কখন? যদি বর্তমান কালে আপনি কাউকে আদেশ করেন। তুই সামনে চল, বর্তমান কাল, অনুজ্ঞা অর্থে আসছে আর কি। যদি বর্তমান কালে অনুজ্ঞায় আপনি আদেশ করেন আর কি, তুই তুই দিয়ে যদি করেন, এটা খুব কঠিন ভাষা, ভাষায় যদি বলেন, ভাষায় বললে খুব কঠিন হয়ে যাবে। আমি আপনাকে বলে দেখাই। এটা একটা প্রশ্ন আছে এরকম, যে বর্তমান কালের অনুজ্ঞায় মধ্যম পুরুষের, মধ্যম পুরুষের তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক সর্বনামে, ঘনিষ্ঠার্থক সর্বনামে কোন বিভক্তি যুক্ত হয়? উত্তর, শূন্য বিভক্তি। কেন শূন্য বিভক্তি? কেন শূন্য বিভক্তি যুক্ত হয়? যেমন তুই বই পড়, তুই বই পড়। এখন দেখেন, তুই বর্তমান কাল, মধ্যম পুরুষের তুচ্ছার্থক ঘনিষ্ঠার্থক রূপ, তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক। আমরা মধ্যম পুরুষকে আপনি, তুমি, তুই তিন ভাবে বলতে পারি। একটা হচ্ছে আপনি, একটা হচ্ছে তুমি, আর একটা হচ্ছে তুই। তাহলে তুই হচ্ছে তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক। আচ্ছা, অনুজ্ঞা মানে আদেশ করা, নিষেধ করা, উপদেশ দেওয়া, এখানে আদেশ। তাহলে দেখেন, বর্তমান কাল, মধ্যম পুরুষের তুচ্ছার্থ বা ঘনিষ্ঠার্থক রূপের অনুজ্ঞা, ক্রিয়াপদের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, শূন্য বিভক্তি। ক্লিয়ার? এই অর্থে আপনি চাইলে কি করতে পারেন, আপনি একদম মৌলিক ধাতু যেটা, যেটার মধ্যে কোনো ঝামেলা নাই, একদম নিখুঁত সলিড, এটাকে আপনি ক্রিয়াপদ হিসাবে চাইলে ইউজ করতে পারেন। এটা আমি এখানে করে দেখাইছি, ওকে? তো সাধিত ধাতু তো ক্রিয়াপদ হতেই পারে, এমনকি মৌলিক ধাতু পর্যন্ত হইতে পারে, কোনো ব্যাপার না। এরপরে এখন বিদেশির সাথে কেমনে কম্পেয়ার করবেন, দেখেন, তুই ছবি আঁক, সহজ। কিন্তু আঁকলাম, আঁকলেন, সহজ, কিন্তু অঙ্ক কঠিন। কহ, কইল, কাত, ওরে বাবা রে বাবা, কঠিন। কাঠ কেটে ফেলা, কৃত, ওরে সর্বনাশ। কর বাংলা ক্রি, আরে সর্বনাশ। কাজ কৃত হয়েছে, করেছে। কাঁদলো, ক্রন্দন করলো, কিনলো, ক্রয় করলো, সর্বনাশ। এজন্য কঠিন হইলে সেটা সংস্কৃত, সহজ হলে সেটা বাংলা। সাধিত ধাতু দরকার নেই, প্যাস লাগায়েন না। নাম ধাতু, প্রয়োগ ধাতু, কর্মবাচক ধাতু একবারে পড়ে ফেলাইবেন। কিন্তু আমি জানি, আমি আপনার নাম ধাতুর ব্যাখ্যা না দিলে আপনি আমার বদুয়া দিবেন। নাম ধাতুর মূলে আসলে নাম পদ। আসলে কি পদ? নাম পদ। মূলত ধাতু না। ধাতু তো ক্রিয়াপদের মূল, কিন্তু নাম ধাতু যেটা, ও আসলে নাম পদ। এখানে আইসা সে ধাতুর ভূমিকা নিছে। কেমনে আসেন বুঝায় বলি, হালকা করে বুঝাই দিচ্ছি। যেমন দেখেন, এই প্রথম শব্দ হচ্ছে বেত, তার সাথে দিলেন আ, সমান সমান হলো গিয়া বেতা। তারপরে দিলেন বেতা যুগ ইতেছেন, তাহলে হবে বেতাইতেছেন। এই শব্দটাই সাধু ভাষায় না দিয়ে আমি চলিত ভাষায় বলে দিই, বেতাচ্ছেন। তারপরে শব্দটা হলো ঘুম, তারপরে হলো আ, সমান সমান হলো ঘুমা, তারপরে ইতেছেন, ক্রিয়া বিভক্তি, তাহলে হবে ঘুমাইতেছেন, আমি লিখে দিলাম ঘুমাচ্ছেন।
এখন আপনি কি না করতে পারবেন আমার সাথে? কোনোদিনও দ্বিমত করতে পারবেন, বলতে পারবেন যে ভাই বেতাচ্ছেন ক্রিয়াপদ না? সলিড ক্রিয়াপদ। শিক্ষক ছাত্রকে বেতাচ্ছেন, ক্রিয়াপদ। বাবা ঘরে ঘুমাচ্ছেন, ক্রিয়াপদ। কিন্তু ঘুমাচ্ছেন এর মূল হচ্ছে ঘুম, যেটা পরিষ্কার নাউন। বেতাচ্ছেনের বেত, এটা হচ্ছে মূল, যেটা পরিষ্কার নাউন, এটা ধাতুই না। ঠিক আমাকে ধমকিও না, এই ধমকিও না, এটা ক্রিয়াপদ, তাই না? কিন্তু মূলটা কি? ধমক। আর আপনি বলেন ধমক কোনোভাবে কি ধাতু নাকি? ধমক তো নাউন, তাই না? তো নাম ধাতু, মূলত নাম পদ, কিন্তু সিস্টেমে পড়া ও ধাতু হয়ে গেছে আর কি। আর বাদ বাকি এগুলো প্রযোজক, ছেলেকে পড়াচ্ছেন, পড়াটা কোন বছর ধাতু সেম জিনিস। যা কিছু হারায় ঘিন্নি বলেন, কেষ্টা বেড়া চোর হারায়টা, এগুলো অ্যাজ ইউজুয়াল, অত কঠিনও না। আবার এগুলো পড়ারও খুব একটা দরকার নেই। আর সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতু মানে হচ্ছে আলাদা আলাদা জিনিস যুক্ত করে হয় আর কি। বিশেষ বিশেষণ ধনাত্মক অব্যয়ের সাথে মৌলিক ধাতু যুক্ত হয়। যেমন আমি বললাম যে পাখি দেখ বা পাখি ধর, এই ধরের আগে পাখি, সবটা মিলে একটা যৌগিক ধাতু। তারপর আমি বললাম যেমন হচ্ছে সুন্দর কর, সুন্দর কর, সবটা মিলে একটা ধাতু। আমি বললাম প্যান প্যান করিস না বা প্যান প্যান কর, এই যে পাখি বিশেষ্য, সুন্দর বিশেষণ, প্যান প্যান ধনাত্মক অব্যয়। তো এরকম বিশেষ্য বিশেষণ বা ধনাত্মক অব্যয়, তারপরে যদি মৌলিক ধাতু থাকে, সবটা মিলে একটা যৌগিক ধাতু হয়। এটা সিম্পল। আবার কারো কারো কাছে কঠিন। এটা আমি প্যারা খাইতে না করি, কারণ পরীক্ষা খুব একটা আসে না। এখন ধাতু নিয়ে এত এত আপনাকে কষ্ট দিছি এই কারণে যে প্রকৃতি প্রত্যয়টা আমি আপনাকে সহজে বুঝাইতে পারবো এখন। প্রকৃতি প্রত্যয় যদি আমি এখন আপনাকে মাথায় হাতও বুলাই দেই, তো আপনি ধরে ফেলতে পারবেন। ধরে ফেলতে পারবেন এই কারণে, কারণ প্রকৃতি প্রত্যয়ের বেসিক আপনারা বোঝানো শেষ অলরেডি। আপনি টের পান না? আপনি আবার শিখিয়ে দিছি আপনাকে আমি অলরেডি। কিভাবে আসেন দেখাবো। নিচের কোনটি বাংলা ধাতুর দৃষ্টান্ত? কহ বা কহ, এটা কহ হবে না, কহ। যেহেতু হসন্ত আছে, কোনটি ধাতু হসন্ত দেয়া হয় সব থেকে ছোট ফর্মে নেওয়া হয়েছে, এটা বুঝাইতে আর কি, তার সাথে আর কোনো কিছু যুক্ত নাই। কোনটি নাম ধাতুর উদাহরণ? এই যে বেতা, বেত থেকে বেতা। যা কিছু হারায় গিন্নি বলেন কর্মবাচ্যের ধাতু। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। এরপরে প্রকৃতি ও প্রত্যয়। এই প্রকৃতি প্রত্যয় নিয়ে আমাদের সবার যে কমন অনুযোগ, ভাই বুঝি না ভাই, ধরতে পারি না ভাই। ধরতে পারবেন কেমনে? আপনি তো তারে কোনোদিন ভালোই বাসেননি। আপনি তো তারে কোনোদিন কি করেননি? ভালোই বাসেননি। যেহেতু আপনি ভালোই বাসেননি, সেহেতু আপনি ধরতে পারেন না। এই দোষ তো আমার না, আপনি ভালোবাসেন, আপনি ধরতে পারবেন, কোনো ব্যাপার না। আসেন, ভালোবাসার পদ্ধতি তরিকা কেমনে তার সাথে ঘনিষ্ঠতা তৈরি করবেন, এটা আপনারা দেখাই দিব ভাইয়া এখন, হ্যাঁ। প্রকৃতি প্রত্যয়কে আপনি ভালোবাসেন নাই, ভালোবাসলে এটা নিয়ে আপনার প্যারা খাইতে হইতো না। আমি বলছি যে আমি আপনাকে অলরেডি প্রকৃতি প্রত্যয়ের বেসিক দেখাই দিছি, ধাতুর ভিতরে দেখাইছি। আসেন কিভাবে এটাকে প্রুফ করি। আপনার এই যে ফাঁকা আমি স্লাইডটা নিলাম, এখানে অনেক কিছু লিখবো। আপনার প্রচুর কোয়েশ্চেন্স, প্রচুর কোয়েশ্চেন্স, যেগুলো আপনি এতদিন মনের মধ্যে পুষে রাখছেন, করার জায়গা পান না, অথবা উত্তর খুঁজে বের করতে পারেন নাই, সেগুলোর জবাব আমি আপনাকে এখন দিব। একে একে এগুলো বের করব, হ্যাঁ। মনে রাখবেন, যেটা প্রকৃতি, এর আরেকটার অর্থ হচ্ছে মূল। এই যে যেটা প্রকৃতি, ওরই আরেক নাম হচ্ছে মূল। তো এটা দুই রকমের হয়। একটা হচ্ছে আপনার নাম প্রকৃতি। আমার ভাই এরকম বরাবর লেখা হবে না কোনোদিন, আমি কোনাকুনি করেই লিখি। যেটা প্রকৃতি, ওরই আরেক নাম হচ্ছে মূল। তো এটা দুই রকম। একটা হচ্ছে আপনার নাম প্রকৃতি, তারই আরেক নাম হচ্ছে নাম মূল, এবং তারই আরেক নাম হচ্ছে প্রাতিপদিক। আবার এটার এগেইনস্ট এখানে আসে আপনি লিখতে পারেন সেম জিনিসটাকে। এটা আরেক প্রকার যেটা আছে সেটা হচ্ছে, প্রথমে বলবেন ক্রিয়া প্রকৃতি, এটার আরেক নাম হচ্ছে ক্রিয়ামূল, এটার আরেক নাম হচ্ছে ধাতু। এখন আসেন এগুলাকে দিয়ে এক্সাম্পলে খেলি। আমি আপনার প্রচুর প্রশ্নের উত্তর এখানে দিব ইনশাআল্লাহ।
যেমন দেখেন, শব্দটা হচ্ছে পাবনা, তার সাথে আই, আপনি পাইছেন হচ্ছে পাবনাই। শব্দটা হচ্ছে মনু, তার সাথে সমান সমান পাইছেন হচ্ছে মানব। শব্দটা হচ্ছে হাত, তার সাথে হচ্ছে আ, আপনি পাইছেন হচ্ছে হাতা। অথবা ধরেন শব্দটা হইল গিয়া, লাল কালি নেই, মার্জিনে সমস্যা হচ্ছে, এক হয়ে যাচ্ছে। শব্দটা হলো মনে করেন ফুল, তার সাথে আপনি নিলেন হচ্ছে এল, শব্দটা পাইলেন হচ্ছে ফুলেল। এবার ক্রিয়া প্রকৃতির নিচে আসেন, একটু এখানে আলাদা করে একটু দেখা যাক। শব্দটা হলো হচ্ছে দেখ, তার সাথে নিলেন হচ্ছে আ, সমান সমান হলো দেখা। এরপরে ধরেন শব্দটা হলো চল, তার সাথে হলো এটা আ না দিয়ে আই দেই, তাহলে দেখাই, চল যোগ অন্ত হয়ে যাবে হচ্ছে চলন্ত। শব্দটা হলো ডাক, তারপরে হলো আইত, সমান সমান কি ডাকাইত। এখান থেকে এখন কথাটা হচ্ছে ডাকাত। এরপরে ধরেন শব্দটা হচ্ছে রাত, তারপরে হচ্ছে অনি, সমান সমান হচ্ছে রা ধ্বনি। এখন আমরা জানি প্রত্যয় শেষে যুক্ত হয়, যুক্ত হয়ে সে নতুন শব্দ তৈরি করে। ওই যে বিভক্তি আগে যুক্ত হয়, প্রত্যয় শেষে যুক্ত হয়। দ্যাট মিনস এখানে আমরা প্রচুর প্রত্যয় পাবো, তাই পাবো না? এই যে আই, ব, আ, এখানে আই, অন্ত, আইত, অনি, এগুলো হচ্ছে প্রত্যয়। এখন দেখেন, পাবনাই শব্দের সাপেক্ষে পাবনা হচ্ছে মূল। আমি যদি আপনাকে প্রপার জায়গায় হিট করতে পারি, তাহলে আশা করি আপনি ধরতে পারবেন জায়গাটা। এই পাবনায় যদি শব্দ হয়ে থাকে সাধিত, তার মূল হচ্ছে পাবনা। মানব শব্দের মূল হচ্ছে মনু, হাতা শব্দের মূল হচ্ছে হাত, ফুলেল শব্দের মূল হচ্ছে ফুল। এখন এই পাবনায় আই প্রত্যয়, মানবে ব প্রত্যয়, হাতাতে আ প্রত্যয়, ফুলেলে এল প্রত্যয় যুক্ত হয়েছে। ওকে, এখন দেখেন তো, দেখাই শব্দটার মূল হচ্ছে দেখ, চলন্ত শব্দের মূল হচ্ছে চল, ডাকাত শব্দের মূল হচ্ছে ডাক, রাধুনী শব্দের মূল হচ্ছে রাত। আসেন ডিস্টিংগুইশ করি, এবার খেলি একটু। দেখাই শব্দের মূলটা দেখ, এটা ধাতু। কেন? আপনি এটাকে দিয়ে ক্রিয়াপদ বানাইতে পারবেন চাইলে, দেখলাম, দেখবো, দেখছি ইত্যাদি। চলি, চলবো, চললাম ইত্যাদি। ডাকি, ডাকবো, ডাকলাম ইত্যাদি। রাত, রাধলাম, রাধছেন ইত্যাদি। কিন্তু পাবনা, মনু, হাত, ফুল, এগুলো দিয়ে ক্রিয়াপদ বানাইতে পারবেন? পারবেন না। যেহেতু এগুলো ধাতু না, এই জন্য এগুলোর নাম প্রাতিপদিক। প্রাতিপদিক মানে নাম শব্দের মূল, এমন মূল যার সাথে বিভক্তি যুক্ত নাই, যার সাথে প্রত্যয় যুক্ত নাই। একেবারে সলিড নাম শব্দের মূলকে প্রাতিপদিক বলা হয়। একদম সলিড নাম শব্দের মূলকে বলা হয় প্রাতিপদিক। প্রাতিপদিক মানে এমন মূল যে মূলের সাথে কোনো বিভক্তি যুক্ত নাই, যে মূলের সাথে কোনো প্রত্যয় যুক্ত নাই, একেবারেই সলিড। ওকে, সো পাবনা, মনু, হাত, ফুল, এগুলো সবগুলো এখানে প্রাতিপদিক, এগুলোর নাম প্রকৃতি বা নাম মূল। তো নাম মূলের সাথে যখন কোনো প্রত্যয় যুক্ত হয়, এবার আসেন প্রত্যয়ের মামলা। প্রত্যয় দুই রকম, মনে রাখবেন। একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, যেটা ধাতুর সাথে যুক্ত হয়। আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, যেটা এই যে নামমূল বা প্রাতিপদিকের সাথে যুক্ত হয়। আমি লিখে দিই প্রাতিপদিক, অর্থাৎ ধাতুর যেটা বিপরীত সেটা হচ্ছে প্রাতিপদিক। ওকে, তাহলে প্রত্যয় তো শব্দাংশ, আমরা কিছুক্ষণ আগেই শিখছি। উপসর্গের মতোই এরা, উপসর্গ আগে বসে যে কাজ করে, প্রত্যয় পরে বসে এই কাজ করে। এন্ড প্রত্যয় দুই জায়গায় বসে, প্রত্যয় ধাতুর সাথেও বসে, প্রাতিপদিকের সাথেও বসে। তাহলে প্রত্যয়ের হিসাব কি? প্রত্যয় মানে হইতেছে গিয়া সাফিক্স। যেমন আপনি বলতেছেন অ্যাবল, আর বলতেছেন অ্যাবিলিটি। আপনি বলতেছেন বিউটি, আর বলছেন বিউটিফুল। ওই যে ওই কাহিনীগুলো, বুঝতে পারছেন? ওকে, এখন আসেন, আমরা প্রত্যয় নির্ণয় করা শিখলাম। প্রত্যয় দুই রকম, যেটা কৃৎ প্রত্যয় সেটা ধাতুর সাথে বসে, যেটা তদ্ধিত প্রত্যয় সেটা প্রাতিপদিকের সাথে বসে। এখন দেখেন তো, এখানে আই, ব, আ, এল প্রত্যেকেই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কারণ পাবনা, মনু, হাত, ফুল প্রত্যেকেই হচ্ছে নাম্য। সো নাম্যের সাথে যুক্ত হওয়ার কারণে আমি বলবো মানে যে প্রত্যয়গুলো যুক্ত আছে সবগুলো প্রত্যয়ের পরিচয় হচ্ছে তদ্ধিত। আর এখানে দেখেন দেখ, চল, ডাক, রাত, এগুলো সবগুলো ধাতু। ধাতুর পাশে এই চিহ্নটা দেয়া লাগে মূল বোঝানোর জন্য। ধাতু বোঝানোর জন্য এটা দিতে হয়। তাহলে এখানে অনি, আই, অন্ত, আই, এগুলো সবগুলো হচ্ছে কৃৎ প্রত্যয়। এখন এখানে দুইটা প্রশ্ন আসছে। এক, দেখেন আই কথাটাকে আমি এখানে বলতেছি হচ্ছে
এই শব্দে, পাবনা শব্দে বলছি তদ্ধিত, কিন্তু দেখাই শব্দে বলে দিছি কৃত। কেন? ধাতুর সাথে বসছে তাই। এর মানে একটা প্রত্যয়ের কনস্ট্যান্ট পরিচয় হয় না, ও যখন যার সাথে বসবে তখন তার সাপেক্ষে পরিচয় তৈরি করে। ধাতুর সাথে বসার কারণে এখানে তারা আপনি বলতেছেন কৃত, এখানে নামমূলের সাথে বসার কারণে বলতেছেন তদ্ধিত। এই প্রত্যয়ের পরিচয় কনস্ট্যান্ট না, কার সাথে কখন বসলো তার উপর ডিপেন্ড করে তার পরিচয় আলাদা আলাদা ভাবে তৈরি হয়ে যায়। এটা সত্য বাস্তবতা। ঠিক এখানেও খেয়াল করে দেখেন, অন্ত এটা কৃত হয়ে গেছে। এখন দামি প্রশ্ন হইলো, ভাইয়া তাহলে ধাতু দিয়ে তো ক্রিয়াপদ হয়, এখানে কি কি হয়েছে? ধাতু দিয়ে মনে রাখবেন ক্রিয়াপদ হয়, ধাতু দিয়ে বিশেষ্য হয়, ধাতু দিয়ে এমনকি বিশেষণ পর্যন্ত হয়। আমি কৃত কথাটাকে পাশে লিখি, আর এখানে একটু অন্য কাজ ব্যবহার করি। এই যে কৃত, এগুলো সবগুলো কৃত। মনে রাখবেন ধাতু থেকে কি কি হয়। ধাতু থেকে ক্রিয়াপদ হয় আনডাউটলি, প্রত্যয় বা বিভক্তি যুগে। ধাতু থেকে কোনো বিশেষ্য শব্দ হয়, যেমন ডাকাত, এখানে বিশেষ্য শব্দ। ধাতু থেকে বিশেষণ পর্যন্ত হয়। দূর। ধাতু থেকে কি হয়? বিশেষণ পর্যন্ত হয়। এই যে নিচে যে শব্দটা আপনি পাইছেন না, চলন্ত, এই যে চলন্ত, এটা বিশেষণ। এটা ধাতু থেকে ক্রিয়াবদ্ধ হয়, বিশেষ্য হয়, বিশেষণ হয়। এটা মনে রাখেন, ধাতু থেকে কেবল ক্রিয়াবদ্ধ হয় না, অনেক কিছু হয়। এখন প্রশ্ন করবেন, ভাইয়া এখানে এগুলাকে বলতেছেন প্রত্যয়, কৃত প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়, কিন্তু ধাতুর সাথে কিছুক্ষণ আগে আপনি আমাদের শিখাইছেন ক্রিয়া বিভক্তি শিখাইছিলেন। আমরা তো বলি নাই এই যে ক্রিয়া বিভক্তি, ধাতুর পরে এদেরকে এখানে বলছেন ক্রিয়া বিভক্তি, আর এখানে সবাইকে বলতেছেন প্রত্যয়। তাহলে কি প্রত্যয় আর বিভক্তি আলাদা জিনিস? এখানে বলতেছেন প্রত্যয়, এখানে বলছেন বিভক্তি। ইয়েস, প্রত্যয় আর বিভক্তি আলাদা জিনিস, দুটো এক জিনিস না। দুইটা কেন এক জিনিস না, আপনারা অলরেডি এই জিনিস সাবকনসিয়াস মাইন্ডে ধরে ফেলার কথা। সাবকনসিয়াস মাইন্ডে এটা ধরে ফেলার কথা। মনে রাখেন, যেটা ক্রিয়া বিভক্তি ও ক্রিয়াপদ তৈরি করে, ও ক্রিয়াপদের অংশ, এটা হচ্ছে এটার ব্যাপারে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটা কাল ও পুরুষ নির্দেশক। আর যেটা প্রত্যয় ও ক্রিয়াপদের অংশ হইতে পারে, খুব সংকীর্ণ সেন্সে ও নামপদের অংশ হয়। অর্থাৎ কার অংশ হচ্ছে তার কোনো ঠিক নেই। আর বেসিক্যালি ওর কাজ হচ্ছে শব্দ তৈরি করা। সহজ জায়গায় নিয়ে গেলাম, ওর কাজ কি? ওর কাজ হচ্ছে শব্দ তৈরি করা। আবার প্রত্যয় যেটা করে, কাল এবং পুরুষে নির্দেশ করতে পারে না, এটা প্রত্যয়ের সব থেকে বড় ব্যর্থতা। কাল ও পুরুষ নির্ধারণ করে না। এ হলো প্রত্যয় আর ক্রিয়া বিভক্তির পার্থক্য। আশা করি আপনাদের এখন আর কোনো সমস্যা হবে না, এই জায়গা ধরতে পারবেন। গেলে আমি আপনাদেরকে কখন কৃত প্রত্যয় বলবেন, কখন তদ্ধিত প্রত্যয় বলবেন আশা করি বুঝাইতে পারছি। কোন শব্দ নাম শব্দ হলে তদ্ধিত বলা যাবে না। যেমন ডাকাত শব্দটা নাম শব্দ, কিন্তু তদ্ধিত বলতে পারবেন না। রাধুনী শব্দটা নাম শব্দ, তদ্ধিত বলতে পারবেন না। কারণ তদ্ধিত হবে মূলের উপর ডিপেন্ড করে। মূল যদি নাম মূল হয় তখন তদ্ধিত হবে, মূল যদি নাম মূল না হয় তখন তদ্ধিত হবে না। তাহলে আপনি কখন তদ্ধিত বলবেন, কখন কৃত বলবেন, এটা আপনার উপর, আপনার ইচ্ছার উপর নির্ভরশীল না। এটা নির্ভর করতেছে হচ্ছে মূলের উপর। এই যে মূলটা আছে, এই মূলের উপর নির্ভর করতেছে। এখানে রাধুনী নাম শব্দ হওয়ার পরেও কৃত বলবেন, কারণ তার মূলে আছে ধাতু। ডাকাত নাম শব্দ, মূলে আছে ধাতু। চলন্ত বিশেষণ, মূলে আছে ধাতু। দেখাই ক্রিয়াবাচক শব্দ বা ভাববাচক বিশেষ হয়, মূলে আছে ধাতু। এই ধাতুর সাথে যুক্ত হওয়ার কারণে প্রত্যেকে আপনি কৃত বলেছেন। এখানে শব্দগুলো নাম শব্দ, মূলগুলো নাম, তাই আপনি তদ্ধিত বলেছেন। দ্যাটস ইট, মামলা ডিসমিস। তাহলে আমরা প্রত্যয় নির্ণয় করার ক্ষেত্রে শব্দ দেখে করব না, মূল দেখে করব। এই যে পাবনায় নাম শব্দ, মূলটাও নাম, কিন্তু এখানে ডাকাত মূল শব্দ কিন্তু, সরি, ডাকাত নাম শব্দ কিন্তু মূলটা দেখেন ধাতু। আবার হাতা, জামার হাতা, নাম শব্দ, তার মূলটা হাত, নাম। এখানে রাধুনী নাম শব্দ কিন্তু মূলটা রাধ, ধাতু। তাহলে নাম শব্দ দেখে আমি প্রত্যয় বলবো না, নাম শব্দের মূল দেখে প্রত্যয় বলবো। বাস, এই ছিল এখানকার বেসিক এন্ড ভাইটাল আলোচনা। আশা করি এটা নিয়ে আপনাদের আর সমস্যা হবে না। এখন আসেন মাথায় হাত বুলাবো। এই যে এখানে প্রকৃতি দুই রকমের, নাম প্রকৃতি আর ক্রিয়া প্রকৃতি বা আপনার হচ্ছে ধাতু। নাম প্রকৃতি বা প্রাতিপদিক আলাদা আলাদা করে দেখাইছি। তারপর প্রত্যয় কি জিনিস, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, কৃত প্রত্যয় কখন? যদি ধাতুর সাথে বসে তখন সেটা কৃত,
আর যদি নাম শব্দ বা নাম মূলের সাথে বসে তখন সেটা হচ্ছে তদ্ধিত। এটা বাংলাও হয়, সংস্কৃত হয়। তদ্ধিত তিন রকমের হয়, বাংলা, বিদেশি আর সংস্কৃত। যেমন আমি বললাম দার যুগ ওয়ান, দারওয়ান, যে দার মানে দরজা, তার সাথে ওয়ান যুক্ত করলাম, সমান সমান কি হলো, দারওয়ান। তো এই দারওয়ানের ওয়ানটা যেটা, এটা বিদেশি আর কি। ঠিক আছে, এ হলো কৃত প্রত্যয়। বাংলা সংস্কৃত আলাদা করে দেখাইছি আমরা। এই যে তদ্ধিত প্রত্যয়, বাংলা তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত, বিদেশি তদ্ধিত আলাদা করে দেখাইছি। একটু খেয়াল করেন, এগুলোকে একটু আলাদা আলাদা করে এখানে যদি আপনি জাস্ট দু একবার করে রিড আউট করেন, দেখেন তদ্ধিতের প্রত্যয়ের ক্ষেত্রে বাংলা তদ্ধিত কোনটা, মিঠা যোগ আই, মিঠাই। বাংলা কেন বলছেন, কারণ মিঠার সাথে যুক্ত হইছে। হাতা কেন বলছেন, হাতের সাথে যুক্ত হইছে। সংস্কৃত প্রাত্যহিক প্রত্যহ, এটা সংস্কৃত, এই জন্য স্নিক বা ইক সংস্কৃত। শরীর সংস্কৃতির জন্য স্নিক সংস্কৃত। এরপরে বিদেশি, বিদেশি তদ্ধিত প্রত্যয়, যেমন কারিগর, এই কারি যোগ গড়, কারিগর। এই যে খেয়াল করে দেখেন, এই যে গড়টা এটা বিদেশি, বাজে যোগ কর, এটা বিদেশি। তো এগুলো জাস্ট মুখস্থ করার বিষয়। বেসিকটা শেখার পরে আমি তো সমস্ত বেসিক আপনাকে ওখানে বলছি, এখন জাস্ট এটা মেমোরাইজিং পার্টে নিয়ে চলে যাবেন। এরপরে এখানে বাংলা কৃত প্রত্যয়ের অংশ আছে, এই যে সংস্কৃত কৃত প্রত্যয় আছে, বাংলা তদ্ধিত আছে, সংস্কৃত তদ্ধিত আছে। এখন আসেন, এটার কিছু কাজ আছে, আপনাকে আমি একটু প্রশ্নের প্যাটার্ন দেখাই দিতে হবে। প্রশ্নের প্যাটার্ন না দেখাই দিলে আপনি এটাতে সুবিধা করতে পারবেন না। আসেন দেখাই। মনে রাখবেন, নর্মালি যখন আপনাকে কৃৎপ্রত্যয় থেকে প্রশ্ন করবে তখন নির্ণয় করতে দিবে। আর যখন তদ্ধিত প্রত্যয় থেকে প্রশ্ন করবে তখন আপনাকে প্রত্যয়ের অর্থ জিজ্ঞেস করবে। আমি আবার বলছি, যখন আপনাকে কৃৎপ্রত্যয় থেকে জিজ্ঞেস করবে তখন আপনাকে নির্ণয় করতে দিবে, আর যখন আপনাকে তদ্ধিত প্রত্যয় থেকে প্রশ্ন করবে তখন আপনাকে অর্থ জিজ্ঞেস করবে। আপনি বুঝেন না, আমি জানি। এই হলো আপনার, সরি, এ হলো প্রত্যয়। এখন আসেন প্রশ্নের প্যাটার্ন নিয়ে কথা বলি। আমি বলছি কৃত, কৃত যখন দিবে তখন আপনাকে বলবে নির্ণয় করো বা করেন। আর যখন তদ্ধিত থেকে আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আর কি এটা ঘটে, তো সাধারণত প্রত্যয়ের অর্থ জানতে চায়। যেমন ধরেন বলবে হচ্ছে উক্ত, এটা সঠিক প্রকৃতি প্রত্যয় কি। ঠিক আছে, তো বাংলা দেখবেন এখানে আছে হচ্ছে বব যোগ কইত্য। তারপর হচ্ছে পাঠক, এটা সঠিক প্রকৃতির প্রত্যয় কি, এটা হচ্ছে পট যোগ অক। তারপরে যেমন বলবে হচ্ছে উক্ত, এটা সঠিক সঠিক প্রকৃতির প্রত্যয় কি, এটা হবে হলো আপনার বচ যোগ কয়ত্ত। এখানে বিশাল গেম আছে না, দেখেন তো গেমটা কি। উপ তো আপনি বলছেন উপ হলে ভালো হইতো, উপ না হয় বব হয়েছে কেন। উপ তো মানে বীজ থেকে চারা গজানো, তো বপনের সাথে সম্পর্ক, আগে বপন তারপরে গজানো, তার জন্য মূলটা বপ। পাঠক মানে যে পড়ে, যে পড়ে সে পাঠ করে, পাঠ করার মূল পঠ, এই জন্য পঠ। উক্ত মানে যেটা আগে বলা হয়েছে, যেটা আগে বলা হয়েছে সেটা কথা বা বচন, এই জন্য বচনের মূল বচ। দেখেনি খুব কাহিনী। সংস্কৃত গুলো আপনাকে এরকম ঝামেলা দিবে, কিন্তু বাংলা গুলো তেমন কোনো ঝামেলাই নেই। ওর যে ওই যে ডাকাত, তার মূল ডাক আপনি দেখলে ধরে ফেলাবেন। তারপরে হচ্ছে এই দোলনা, ওর মূলটা হচ্ছে আপনার দুল, আপনি দেখলে ধরে ফেলাবেন। তো সংস্কৃতে ধরে ফেলা যায় না, মিলে না তাই। যেমন ধরেন এই ঘাতক, এটার প্রকৃতি প্রত্যয় দেখবেন বলা আছে হন যোগ অক। হন মানে হনন করা, হত্যা করা, যে হত্যাকারী সে তো ঘাতক, এই জন্য পেছন দিয়ে মিল আছে। বুঝছেন, এই জন্য কৃত প্রত্যয় সাধারণত নির্ণয় করতে দেয়, শব্দ দিয়ে বলবে সঠিক প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে দেখান। আর তদ্ধিতে জিজ্ঞেস করবে অর্থ। কেমনে অর্থ জিজ্ঞেস করে আসুন দেখাই। দেখেন এ হলো চোর যোগ আ সমান সমান হলো চোরা। আবার দেখেন এই হাত তার সাথে আ সমান সমান হয়ে গেল হাতা। দেখেন কি মামলাটা হইতেছে। এরপরে হলো দক্ষিণ, তার সাথে হলো আ সমান সমান হয়ে গেল দক্ষিণা। তারপরে ধরেন এ হলো ডিঙি, তার সাথে হলো আ সমান সমান হয়ে গেল ডিঙা। এখন এই যে মামলা এখানে লাগলো, সবার সাথে আ যুক্ত হয়েছে, কিন্তু সবার আর অর্থ একরকম না। চোর থেকে চোরা, এটা অবজ্ঞার্থে, এই চোরা কথাটা অবজ্ঞা অর্থ দেয়। হাত থেকে আ, হাতা, হাতা মানে জামার হাতা, এটা হলো সদৃশ অর্থ দেয়, হাতের মতো হইলে তারে বলা হয় হাতা। দক্ষিণ থেকে আ, দক্ষিণা, এই আটা জাত বা আগত অর্থ দেয়। ডিঙি থেকে আ, ডিঙা, এটা বৃহৎ অর্থ দেয়। দক্ষিণ দিক থেকে আসছে এই জন্য দক্ষিণা বাতাস, এই জন্য আগত। ডিঙি ছোট নৌকা, ডিঙা বড় নৌকা, সপ্ত ডিঙা মধুকর।
বুঝছেন? এটা বৃহৎ। তাহলে দেখেন, এই আ শব্দের অর্থ অবজ্ঞা। এই হাতের আর অর্থ মানে সদৃশ, দক্ষিণের আর অর্থ মানে আগত, ডিঙির আর অর্থ মানে বৃহৎ। তাহলে চোরের আর ডিঙির সব আর অর্থ এক না। এই জন্য তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে আপনাকে অর্থ থেকে জিজ্ঞেস করতে পারে। এই জন্য ধরে ধরে কোথায় কোন অর্থে কিভাবে ব্যবহার হইলো এগুলো আপনাকে শিখতে হবে। আশা করি আপনাকে প্রশ্নের প্যাটার্ন আমি ধরাই দিতে পারছি। এখন খালি স্কোপ দিবেন আর মুখস্থ করবেন। অর্থ আমরা দিয়ে রাখছি, নির্ণয় দিয়ে রাখছি, খালি আপনার কাজ মুখস্থ করা। কোনটা কিভাবে আসছে মুখস্থ করবেন। এখন কোনো কোনো সময় আপনি সংস্কৃতে রিলেশন ধরতে পারবেন না। হ্যাঁ, সংস্কৃতে সবকিছু রিলেশন ধরা যায় না। আপনার প্রকৃতি প্রত্যয়ের কিছু পার্ট আছে, আপনি মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। আপনি এগুলো যদি ব্যাখ্যা খুঁজতে চান সংস্কৃত ব্যাকরণে একদম পানির অষ্টাধ্যায়ী পর্যন্ত যাওয়া লাগবে, দরকার নেই। যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সে পর্যন্ত পড়ে ফেলবেন, তাইলেই হবে। যেমন গীতি গাওয়া থেকে আসছে, বুদ্ধি বুধ থেকে আসছে, শক্তি শক থেকে আসছে, সিদ্ধি শীত থেকে আসছে। দেখতে পারলে ধরতে পারবেন। আবার কিছু কিছু ক্ষেত্রে ওই যে সম্পর্কটা সরাসরি ধরা যায় না আর কি। আসেন তথিত দেখেন, এখানে সব জায়গায় অর্থ খেয়াল করেন। আই, বড়াই, আমি প্রত্যয় ভাবার্থে, আ প্রত্যয় অবজ্ঞার্থে, চোরা কেষ্টা, উর প্রত্যয় অর্থহীন ভাবে, উয়া প্রত্যয় আপনার এটা হলো উপজীবিকা অর্থে, মাসযোগ উয়া মেছু, যে জেলে আর কি তারে বলা হয়। তো এগুলো আপনি এখান থেকে কি দেখবেন, দেখবেন হচ্ছে অর্থ। তো চলেন আমরা এবার কোশ্চিন সলভ করি। এখানে বিদেশি তদ্ধিত প্রত্যয় আছে, পড়ে ফেলাবেন। এন্ড দেন হচ্ছে আপনার এখান থেকে কিছু প্র্যাকটিস দিয়ে রাখছি, যে প্র্যাকটিস গুলো দেখলে আপনি ধরতে পারবেন কেমনে কি হয়েছে। এখন আসেন আমরা একটু কোশ্চিন সলভ করি। কোন প্রত্যয় সাধিত শব্দ ঐকিক, বকলম উপসর্গ সাধিত, কলমের আগে রাজপথ সমাস সাধিত, পথের রাজা, ভাই বোন ভাই ও বোন সমাস সাধিত, দ্বন্দ্ব। কিন্তু আপনি ঐকিক, এটা একদম পরিষ্কার হয়ে গেছে, এটা প্রত্যয় সাধিত শব্দ। এরপরে আপনার হচ্ছে কৃষ্টি, সঠিক প্রকৃত কৃষ যুক্তি, কৃষ্টি। প্রচুর যুগ্য প্রাচুর্য তদ্ধিত, কারণ প্রচুর শব্দটা ধাতু না। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি? খেলনা। এই খেলনার যে খেল ধাতুটা, এটা হচ্ছে বাংলা, এই জন্য। এরপরে কারকের ক্রি, লিখিতর লিখ, বেদনার বিদ, এটার যে বিদ, লিখিতর যে লিখ, কারকের যে ক্রি, এগুলো সংস্কৃত। সর্বাঙ্গীন, সর্বাঙ্গ যোগীন। শ্রদ্ধা, শ্রদ্ধযোগ ধাযোগ অযোগা নির্ণয় করতে দিছে। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ মোড়ক। মোড়ক মানে প্যাকেট, এটার মূল হচ্ছে মুড়। এরপর নিচের কোন শব্দটি প্রত্যয় যুগে গঠিত হয়নি? সভাসদ, ফলবান্তন্যী, সভাসদ ফলবান্তন্যী প্রত্যয়, শুভেচ্ছা সন্ধি, শুভযোগ ইচ্ছা। আবার সমাস, শুভ যে ইচ্ছা শুভেচ্ছা, ওখান থেকে আবার সন্ধিও করা যায়। নিচের কোন শব্দটি প্রত্যয়ের সাথে খণ্ডন যোগিত খণ্ডিত? প্রলয় উপসর্গ, নিঃশ্বাস, এটা তো দেখাই যাচ্ছে উপসর্গ, তবে এটা সন্ধির মামলা আছে এখানে, অনুপম উপসর্গ। মেছু, মাসযুগ ওয়াযুগ মেছু। উৎকর্ষতা প্রত্যয় সাধিত, উৎকর্ষ ইটসেলফ নাউন, তা যুক্ত করার দরকার হয় না। ধাতুর পরে কোন প্রত্যয় যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই দিলেও হয়, আউ দিলেও হয়। করযোগ আউ, করযোগ আই, দুই ভাবে হয়। এই কর, তার সাথে আপনি আই দিলেও করাই, আউ দিলেও করাও, দুটোই ভাববাচক বিশেষ্য হয়। বিভক্তির নাম শব্দকে প্রাতিপদিক বলে, অর্থাৎ এমন নাম শব্দ যেটা একেবারে মূল, যেমন ঢাকা, বড়, শহর। আবার আমরা ঢাকায় থাকি। এখন যদি পার্থক্য করেন তাহলে যেটা হবে সেটা হলো এই, যে ঢাকা একেবারেই বিভক্তিহীন নাম শব্দ, এটাই প্রাতিপদিক। আর ঢাকায় বিভক্তি যুক্ত হয়েছে, এটা প্রাতিপদিক না, কারণ অন্তস্থ বিভক্তি আছে। নাম শব্দ একেবারে সলিড নাম শব্দটা প্রাতিপদিক হয়। দোলনার প্রকৃতির প্রত্যয় দুলযুগ না, প্রথমে দুলনা সেখান থেকে দোলনা। প্রত্যয় কথা হবে অশুদ্ধ কোনটি, সরি শুদ্ধ কোনটি? উৎকর্ষ, এটা শুদ্ধ। এরপরে উৎকর্ষতা ভুল, উৎকৃষ্ট এটা তো ঠিক, কিন্তু প্রত্যয়গত ভাবে না, এমনিতেই ঠিক। আচ্ছা, কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? আচ্ছা, উৎকর্ষতা যদি ভুল হয়, উৎকর্ষ যদি ঠিক হয়, উৎকৃষ্ট যদি ঠিক হয়, উৎকৃষ্টতা সাপেক্ষে উৎকৃষ্টতা যদি ভুল হয়, তাহলে এটাও তো উত্তর। এটাও আগের প্রশ্ন, একটু স্টুপিড কোশ্চেন। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? পাঠক, পঠ যুগক, এই হলো পঠ হলো ধাতু, আর বাকিগুলোর সাথে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হওয়া না। সালাম যোগামি, সালামি বা সালাম যোগামি আর কি। এরপরে পানি, এটার মূল পানি, এটার মূলে সালাম বা সালাম, এটার মূল হচ্ছে ঠগ, ঠগ মানে বাটপার। এরপরে আসেন আমরা এখান থেকে দেখবো হচ্ছে জ্যোতি চিহ্ন।
যদি বা বিরাম চিহ্ন 13টা, 11টা, 12টা, এটা নিয়ে ভাই ঝামেলা আছে। এখন আমরা আপনাদেরকে চেষ্টা করি একটু সলিড ইনফরমেশন দেওয়ার। প্রান্তিক চিহ্ন, দাঁড়ি, প্রশ্ন চিহ্ন, বিস্ময় চিহ্ন মানে বাক্যের একদম শেষে বসে আর কি, বাক্য তত্ত্ব আলোচনা করা হয়। সো এখানে জ্যোতি চিহ্নগুলো দেওয়া আছে, আপনারা একটু দেখে দেখে পড়বেন। কয়টা দিচ্ছে একটু গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তো জ্যোতি চিহ্ন আসলে কয়টা, 11টা, 12টা না 13টা, এখানে ঝামেলা আছে। আমি নর্মালি 11টা পড়তে বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে, 12 কেন হয় 13 কেন হয় এটা বলতেছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত ভাষা আর একটা মানে বই, উম বইতা হিন্দি ভাষার বই, বৈতাল পঁচিশি, এটাকে অনুবাদ করেছিলেন বেতাল পঞ্চবিংশতি নামে। এই বেতাল পঞ্চবিংশতির মধ্যে উনি জ্যোতিষচিহ্নের প্রয়োগ দেখাইছিলেন। আসেন সেগুলো একটু আলাপ করি। চিহ্ন এবং বিরতিকাল কেমনে মনে রাখবেন। এ পাশে রাখলাম হচ্ছে চিহ্ন, এ পাশে রাখলাম হচ্ছে বিরতি কাল। আচ্ছা চলেন এবার দেখাই। প্রথমে হলো আপনার 1 নম্বরে কমা প্লাস ইনভার্টেড কমা। কমা আর ইনভার্টেড কমা থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলতে যে সময় লাগে, এক বলতে যে সময় লাগে। দুই, যদি সেমিকোলন থাকে আপনি কতক্ষণ থামবেন? সেমিকোলন থাকলে আপনি থামবেন হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময়। তিন, আপনার যদি হাইফেন বা ইলেক থাকে, হাইফেন বা ইলেক, ওই যে অ্যাপোস্ট্রফি যেটা উপরে দিতে হয়, তখন আপনি থামতে হবে না। চার, বাকি যতগুলো আছে বাকি সব থামতে হবে আপনার 1 সেকেন্ড। এখন বাকি সব বলতে কয়টাকে মিন করে আসেন দেখাই। একটা হচ্ছে দাড়ি, একটা হচ্ছে প্রশ্নবোধক, একটা হচ্ছে আপনার বিস্ময় চিহ্ন, একটা হচ্ছে ড্যাশ, একটা হচ্ছে কোলন, আর একটা হচ্ছে কোলন ড্যাশ। এখন দেখেন এখানে কয়টা চিহ্ন আসছে। এই যে কোলন ড্যাশ 1, কোলন 2, ড্যাশ 3, বিস্ময় চিহ্ন 4, প্রশ্ন 5, দাড়ি 6। এখানে দেখেন 7, 8, 9, 10, 11। বেসিক্যালি এই 11টা হচ্ছে ভাষায় ব্যবহার করা চিহ্ন, কিন্তু গুনলে তো আপনি পাবেন 18 19টা। কেমনে 18 19টা পাবেন? এটাও আপনারা দেখায় কেমনে 18 19টা। এখনো তো 11টা নেই হিসাব, 18 19টা কেমনে হয় আসেন দেখাই। ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে আপনার স্মলার দেন গ্রেটার দেন প্রকৃতি চিহ্ন, তারপরে 1 ডট, 3 ডট। এখন কয়টা হয়েছে দেখেন, হিসাব করেন। এখানে 11 পাইছিলেন, এই 12 13 14 15 16 17 18 19, এই হচ্ছে আপনার 19টা চিহ্ন আপনি মূলত খুঁজলে খুঁজে বের করতে পারবেন। বাট কোয়েশ্চেন ইজ 19টাই কি আপনার ভাষায় ব্যবহার হয় কিনা, বিরতির জন্য আপনি ইউজ করেন কিনা? করেন না। পিওর বিরতির জন্য আপনি ইউজ করেন 11টাই। আর বাকিগুলো এগুলো গাণিতিক, এগুলো মূলত গাণিতিক জিনিস। এটা তো প্রকৃতি ব্যাকরণিক জিনিস, ভাষিক জিনিস না। ব্র্যাকেট মূলত আপনি ব্যবহার করেন বেসিক্যালি গণিতে বাংলা ব্যাখ্যা দেওয়ার জন্য ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেন, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ইউজ বাংলায় নাই। স্মলার দেন গ্রেটার দেন এটা আপনার গণিতে হয়, বাংলায় উৎপত্তি হয়েছে এই অর্থে দেখানো যায়, ব্যাকরণিক ভাষিক না। প্রকৃতি চিহ্ন ব্যাকরণিক, ভাষিক না। ভাষিক মানে এটা জ্যোতি চিহ্নের জন্য না আর কি। 1 ডট 3 ডট এটা ব্যাকরণিক কিছু ক্ষেত্রে, যেমন আমি যখন কোনো কিছুকে সংক্ষিপ্ত করতে চাইবো মোহাম্মদ, আমি একটা ডট দিব। আবার কোনো কোনো সময় তোরে যদি পাইতাম রে, পাইতাম ডট ডট ডট, মানে অনেক কথা আমি বাকি রাখছি অসম্পূর্ণতা বোঝানোর জন্য এটা ইউজ হইতে পারে। এখন যারা 13 ধরছে তারা এখান থেকে ওই যে ব্রেকেট নিয়ে নিছে, বুঝতে পারছেন? তারা এখান থেকে ওই যে 1 ডট আর 3 ডট নিয়ে নিছে, বুঝতে পারছেন? নিয়ে কেউ ওটা বাড়াইছে। তো বেশি হওয়ার কারণ হচ্ছে এগুলো আর কি। যারা 12 ধরছে তারা ধরেন এখান থেকে একটা ডট নিছে, কেউ বলছে না 13টা, 11-র পর আরো দুইটা আছে তারা দুইটাই নিছে, কেউ আবার ওইটা নেওয়ার পক্ষে তারা ওইটা নিয়ে আবার আরো বাড়াইছে। কিন্তু মূলত এটা 11টা হলে সব থেকে ভালো উত্তর। তবে রিসেন্ট যেসব কোশ্চেন আসবে যেগুলোর উত্তর হবে, বা লাস্ট যেসব বইতে যেটা থাকবে সেটা উত্তর আমরা নিই,
তো সেই হিসাবে 11, 12, 13, ওই যে 1 ডট আর 3 ডট ধরে এটাকে আপনার মূলত ওই 13 কাউন্ট করছে আর কি, বুঝছেন? এ হলো কাহিনী। আর পুরাতন বই অনুযায়ী 12টা। এগুলো নানামণি নানা মত। তো চলেন আমরা বিরতিকাল আপনাদের মুখস্থ করার সহজ সুযোগ দিছি। কেমনে পড়বেন? আপনি এইভাবে পড়বেন যে কমা, ইনভার্টেড কমা এক বলতে যে সময় লাগে, সেমিকোলন এক বলার দ্বিগুণ সময়, হাইফেন দিলে থামতে হবে না, বাকি সব 1 সেকেন্ড, বাকি সব মানে এরা শেষ। এখন আসেন, এগুলো ব্যবহারগুলো আপনি পড়বেন কোনটা কখন বসে। এনে আমরা একটি প্রশ্ন শেষ করি। কোলন, কোলন মানে হচ্ছে এটা বিসর্গ, সেটা সাদা হবে, বুঝছেন? এই যে বিসর্গ, তাহলে বিসর্গ, এই যে সতে সাদা, মাঝখানে চশমা মতো সাদা। আর যেটা কোলন, এটা মাঝখানে কি থাকবে? ডার্ক অবস্থায় থাকবে, এটা কোলন। এটা কালো ডার্ক অবস্থায় থাকে ভিতরে। আমি লাল দিয়ে দিছি, বাট আপনি বুঝবেন আর কি, আশা করি। এই যে কালো দিয়ে দিলাম কোলন, এই যে দেখেন, দেখছেন? কালো। আর বিসর্গ এই যে দিয়ে দিলাম, মাঝখানে কি আছে? সাদা আছে। এটা কি মাঝখানে কালো আছে। আশা করি আর প্যাচ লাগবে না। 33 BCS আসছে এই প্রশ্ন। নিচের কোনটিতে বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? ঢাকা 21 ফেব্রুয়ারি 1952, ডিসেম্বর 16, 1971, 26 মে। বাংলা সবই ঠিক আছে। ঢাকা 21 ফেব্রুয়ারি 1952। ঢাকা 21 ফেব্রুয়ারির পরে এখানে কমা হইতো আর কি একটা। 1952 ডিরেক্ট হয় না, মানে আপনি দিতে পারবেন না, ঠিকঠাক নাই। তো এই ছিল আপনাদের সাথে আলোচনা। আশা করি আপনাদের সাথে খুব ভালো সময় আমি কাটাইতে পারছি, এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়, যথেষ্ট ডেপথে গিয়ে আপনাদেরকে প্রয়োজনীয় জায়গাগুলো কভার করে দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনার প্রিলির পড়ার সাথে সাথে একটা লিখিতর ভাইব চলে আসে। লিখিতর জন্য আপনি অনেক দিক থেকে উপকৃত হন। এখন প্রিলির সময় খুব একটা পাওয়া যায় না, লিখিততেও খুব একটা সময় পাওয়া যায় না। সো আপনি যদি ব্লেন্ডেড প্রিপারেশন নিতে পারেন, এই ব্লেন্ডেড প্রিপারেশন আপনাকে অনেক বেশি আগাবে। ব্লেন্ডেড মানে হচ্ছে আপনি একত্র করে পড়বেন আর কি। আপনি যখন প্রিলি পড়বেন, কিছু জিনিস রিটেন পড়ে ফেলাইবেন। এর জন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রিলির প্রশ্ন ব্যাংক দেখবেন, লিখিত পরীক্ষার প্রশ্ন ব্যাংক দেখবেন। দেখে নিজের একটা অ্যানালাইসিস বানাবেন। ওই অ্যানালাইসিস ধরে ধরে আগাইবেন। যে প্রিলিতে আপনি একটু সময় নিয়ে পড়েন, এমন ভাবে পড়েন যেন লিখিতের জিনিসগুলো অনেকগুলো এখানে আপনি কভার করতে পারেন। কারণ লিখিতের জন্য খুব বেশি সময় এখন পিএসসি দিচ্ছে না। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।